क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाएगा। चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाएगा। ফরিদ ভাই, হঠাৎ অমিত শাহ চিকেন নেকে এসে এই হুমকি কাকে দিলেন? প্রথমত আমার তো বলির পাঠা বানাইলেন ওই যে যার প্রতিবেশী যিনি, ওই যে আমাদের রাশেদ হায়দার ভাইয়ের যে প্রতিবেশী ডক্টর ইউনূস আছে, প্রথমে তারে হুমকি দিছে। তারপরে তার প্রতিবেশীর আর এক প্রতিবেশী আছে, চিঙ্কু বাম ছিল আগে, সেই আরেকজন আছে না যে বাংলাদেশের এখন ভাবির পোলাদের এখন পিরানে পীর দস্তগীর কুতুব গাউস কুতুব হয়ে গেছে, সেই ল্যাংটা সুলেমান, তাকে হুমকি দিয়েছে। পাশাপাশি কর্নেল অলিরে হুমকি দিয়েছে। পাশাপাশি যারা উষ্টা খাইতে পড়ে যায়, যারা সকাল বিকাল স্বপ্ন দেখে চিকেন নেক খেয়ে ফেলবে, তাদেরকে তিনি হুমকি দিয়েছে। তবে আমি সেই পুরনো কথাতেই আসি, যা আগেও বলেছিলাম এখনো বলি, আমাদের কপাল ভালো যে এরকম একটা শক্তিমান কিন্তু ভদ্র প্রতিবেশী হয়েছি। এমনকি সেই প্রতিবেশীটা ওই যে আমাদের হায়দার সাহেবের, রাশেদ হায়দার ভাইয়ের যে পেছুক প্রতিবেশী আছে, ইউনূসের মতো না। মানে উনি আসলেই ভালো প্রতিবেশী ভারত, তার জন্য আমরা বেঁচে গেছি। নইলে যেভাবে ভারতকে গাল্লা গালি হুমকি ধামকি, ওই যে ভিগারিস্তান পাকিস্তানের, আর ওই যে আরেকজন আছে তুরস্কের সুলতান সুলেমান, মুকুটহীন সুলতান সুলেমান, মানে যার তাজ কয়দিন পরে চলে যাইতেছে, সেই এই পাকিস্তানের তুরস্কের হুমকিতে ধামকিতে আমাদের বাংলাদেশের বাঙ্গুরা যেভাবে চিকরা চিকরি চেঁচামেচি করে, এত অন্য যদি দেশ মনে করেন এই দেশটা আফগানিস্তান বা এই দেশটা পাকিস্তান অথবা এই দেশটা বার্মা, তাহলে তো তখন বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতো পানি ছাড়া, গ্লাস ছাড়া। পানিও নিত না, কুলি করে খেয়ে ফেলতো, কুলি করতে করতে খেয়ে ফেলতো বাংলাদেশকে। আমাদের কপাল ভালো যে ভারতের গৃহমন্ত্রী তিনি শুধুমাত্র এতটুকুই বলেছেন যে এটা কি তোমার বাপের দেশ, তুমি এই ভূমি নিয়ে যাবা। কথাটা একেবারে ভুল বলে নাই। অবশ্য দেশটা আমাদের বাপদাদারই তো, কারণ ভারত তো আমাদের সবারই বাপদাদারই ছিল। ওয়ারিশ নিতে নিতে দুইটা দেশ বানায় ফেলাইছে। মানে ভারতের ওয়ারিশ নিতে নিতে আমার বাপদাদারা দুইটা দেশ বানাইছে, আরো নিতে চায়। তো ভারতের তার সহ্য হবে না, বড় ভাই আর কত ওয়ারিশ দিবে? মনে করেন যে হায়দার ভাই আঙ্গর বড় ভাই, তো এখন ওয়ারিশ দিতে দিতে আর কতটুকু দিবে? এখন অত বেশি চাইতে গেলে তখন আমগর গুলো টান দিয়ে বলবো যে আমার ওয়ারিশ যে তোদের মধ্যে আছে ওইটাও এখন দে, এটা বলে ফেলবে তখন হায়দার ভাই। তো আমাদের আপনি যে শিরোনামটাও দিয়েছেন যে ভারত চীন মিলে যাচ্ছে, হাসিনা ফেরাত পথ তৈরি হচ্ছে, এমনকি ওই যে যে হুমকিটা দিল, যে যে ঠিকই বলেছেন, ভাবির পোলাগো ছবি দেওয়া হইতেছে, কারণ এই দেশটা হচ্ছে ভাবির পোলাদের, কারণ এই দেশ বঙ্গবন্ধুর না, এই দেশ গোলাম আজমের। কয়দিন পরে দেখেন গোলাম আজমের পোলার ছবি দিবে, তারপরে দেখবেন গোলাম আজমের ছবি দিবে, সাইদির ছবি দিবে, নিজামের ছবি দিবে। এখন ডাইরেক্টর গোলাম আজম আর সাইদি নিজামের ছবি দিতে পারে না, তাই আমার ভাবির পোলা যেগুলো জিন্দা শহীদ, মোর্দা শহীদ, পোস্টমর্টম সারা শহীদ, পোস্টমর্টম মালার শহীদ, পুলিশের গুলি খাওয়ার শহীদ, শিবিরের গুলি খাওয়ার শহীদ, এই শহীদদের ছবিতে দুধের সাথে ঘোলে মিটাইতে চাচ্ছে। সাইদির ছবি দিলে তো আচ্ছা, ছবি দেওয়া নাকি হারাম ধরেন, হ্যাঁ ছবি তোলাও হারাম, পাসপোর্টের ছবি দেওয়া তো কোনো কথাই নেই। ধরেন এই পাসপোর্টে যদি এতক্ষণ কেউ বলতো আওয়ামী লীগ ক্ষমতায়, ধরেন আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসবে তো বটেই, এসে বললো পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাবো, ওরে বাপরে বাপ, দেখবেন কি সমালোচনা হয়। তো খুব ভালো কাজ করেছে এরা, কারণ আজ পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার সাহসই পায় নাই যে বঙ্গবন্ধুর ছবিটা পাসপোর্টে লাগাই, এই সাহস পায় নাই। কিন্তু আমি অগ্রিম প্রস্তাব দিয়ে রাখলাম, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রথম কাজ হবে পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি রাখা। এটা দিয়ে আমরা বিসমিল্লাহ করবো, কারণ এই পত্র আমাদের দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই পত্র আমাদের দেখিয়ে দিল তারা যে এখানে এই কোথাকার কোন সাইদ, কোথাকার কারা, কই থেকে উড়ে আসে, হাদি মাদি গাদি ফাদি, কই থেকে কি আসতেছে, এই সমস্ত বস্তা পোশাক রাস্তার কি নালিকা কিরে, তারা যদি পাসপোর্টের ছবিতে আসতে পারে, সেইখানে বঙ্গবন্ধুর ছবি দিলে তো পাপ হবে না, মহাভারত শুদ্ধ হবে না। যাক, ভালোই করেছে। যারা এই যে কমেন্টটাও করেছেন, আমরা প্রাসঙ্গিকভাবে আলোচনা করছি, তাকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ আমার ভাবির পোলাদের, আরো ধন্যবাদ ভাবির পোলাদের মামু আকারের, আরো ধন্যবাদ জামাতে হেফাজতের চামড়া নাই পীরের মুরিদ এবং সেলাদের। কারণ তোমরা ভাই পথ দেখাইলে, আগামীতে আমরা
বঙ্গবন্ধুর ছবিটা মাশাআল্লাহ লাগাইতে পারবো। বিরাট উপকার করছে, আমি এদের ধন্যবাদ জানাই। কালকে আমি আহা, দিন তো পার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই উপলক্ষে আগামী শুক্রবার আমি মসজিদে বাতাস আর কদমা পাঠাই দিব। কারণ এই উপকার আওয়ামী লীগের যে উপকার করলো, এই উপকার আমরা 1,00,000 কর্মী, 1,00,000 ভোকালে বলেন তো হায়দার ভাই, আপনি এটা বলতে পারতেন যে পাসপোর্টে বঙ্গবন্ধু ছবি লাগা? ওই সাহস আমরা না। পাইতাম না। কিন্তু এখন আমরা ডিক্লেয়ার দিলাম, আমি শেখ ফরিদ আওয়ামী লীগ ক্ষমতার আসার আগে ডিক্লেয়ার দিলাম, বঙ্গবন্ধুর ছবির পাসপোর্টে লাগাইতে আওয়ামী লীগ সরকারকে আমরা বাধ্য করবো যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে আনো। তখন আওয়ামী লীগ বলবে, আওয়ামী লীগের মধ্যে দেখবেন তখন সাইদি লীগ উঠে দাঁড়াবে, আওয়ামী লীগের ভিতরে তখন দেখুন কমিউনিটি করে না 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 স্টেক ফেরলে ছবি লাগানো যাবে না। তখন আমরা বলবো যে তোমাদের ওগুলো কি, তোমাদের তোমাদের এরা কারা ছিল, এই যে মুগ্ধ ফুগ্ধ নাকি কি সাইদ সাইদ ফাইদ, এদের ছবি লাগানো গেলে বঙ্গবন্ধুর ছবি কেন দেওয়া যাবে না? যাক, একটা ভালো উপকার করেছে। আওয়ামী লীগের উচিত বাতাসা খাওয়ানো, আমি খাওয়াবো আওয়ামী লীগের পক্ষ থেকে। যেটা আপনি বলেছেন যে অমিত শাহজি যে হুমকি দিলেন, থ্রেট দিলেন, তিনি এই থ্রেট আসলে তাদেরকে দিয়েছেন যারা বাংলাদেশকে উস্কাচ্ছে, তুরস্ককে আর পাকিস্তানকে দিয়েছে। এতক্ষণ তো ঠাট্টা করলাম, আসলে এই থ্রেটটা তিনি ওই যে পেয়ারা বাঙ্গুদের পেয়ারা পাকিস্তান আর তুরস্ককে তিনি হুমকি দিয়েছেন। এই যে বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান 3 দিন যাবৎ তুরস্ক করে আছে, আবার আমাদের ওয়াকার মামুদের, আমার ভাবির কালকে পোলাদের যাবে। মামু ওয়াকার তুরস্কে যায়, এদেরকে থ্রেট করলো, মিথ্যা বুঝাই দিল, মানে ঝিকে মেরে বউকে শাসন করলো, বাবা সোজা হয়ে যাও নাহলে কপালে শনি আছে। তবে আমার মনে হয়, আমিও খুব টেনশনে ছিলাম যুদ্ধ মুদ্ধ হয়ে যাবে, তবে মনে হয় যুদ্ধ টুদ্ধ যাইতে হবে না। তার আগে আমার ভাবির পোলারা, যারা মুসলেকা সরকার আছে তাদের নিয়ে দৌড়াদৌড়ি করে সারতে পারবেন না তারা। আর আপনি যেটা শিরোনাম দিয়েছেন, ভারত চীন মিলে যাচ্ছে, যাবেই তো। ভারত চীন কেন মিলবে না? কেন মিলে যাবে না? কারণ দিন শেষে তো মন্ডলে মন্ডলেই তো মন্ডলিগিরি করবে। কারণ নতুন মন্ডল বাংলাদেশকে আর চায়নাকে, এই পাকিস্তানকে তুরস্ককে তো মেনে নিবে না। আর 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 বড় জোর 1 মাস এই যে সৌদি আরবের সাথে ইরানের লেগে যাবে, আর পাকিস্তান তখন কাবাব মে হাড্ডি হয়ে যাবে, তারা তখন যুদ্ধ করতে হবে। পাকিস্তান তো কিছুদিনের মধ্যে সৌদি আরবে হামলা করে। আমি যদিও কেউ কেউ পরামর্শ দিয়েছে যে পরিচাবি যে আপনি মাঝে মধ্যে বলেন যে আগেই বলেছিলাম, এগুলো বললেন না, যে বলে সে, যে করে সে বলে না, মাঝে মাঝে নিজের ঢোল নিজেও পেটাইতে হয়, এই জন্য মাঝে মধ্যে বলি। আগেই বলেছিলাম আমি যে পাকিস্তান ইরান এই আফগানিস্তানে হামলা করবে, করবেই, পাকিস্তান করেছে। তার আগেও বলেছিলাম ইরানে একদিন যদি কোনোদিন সর্বপ্রথম হামলা করে, সেটা হলো কোনো মুসলিম রাষ্ট্র, সেটা কারা করবে? সেটা করবে পাকিস্তান। কারণ পাকিস্তান ডলারের জন্য তার মায়ের কাছে মায়ের বিক্রি করে দিবে, আর ডলারের জন্য সে বুঝে আফগানিস্তান ইরানে হামলা করবে না। আরে ডলার দিলে পাকিস্তান নিজের দেশে হামলা করবে। পাকিস্তান হলো এরকম একটা উদ্ভট রাষ্ট্র, ওরা যদি কিছু ডলার দেয় বলেন তুই তো লাহোরে একটা মেরে দে মিসাইল, ও তাই মারবে। এইরকম তারা বুদ্ধিমান লোক। তো এরা, শোনেন, কূটনীতিতে আপনি দিন শেষে আপনি দেখেন, মনে করেন আপনারা 2 জন মাতাব্বর, আমি হইলাম মনে করেন চেলা, আপনারা 2 জনে যতই ঝগড়া করেন, আমি যখন গিয়ে হায়দার ভাইয়ের ধমক দিব আপনার পক্ষে তলে তলে, কিন্তু আপনি সাবধান হবেন, আজকে হায়দার ভাইয়ের ধমক দিছে, কালকে তো আমি মাসুদ মন্ডলেরও ধমক দিবে। তাই আপনারা কিন্তু সব মন্ডল দিন শেষে এক। আর ভারত নয়া মন্ডল হতে যাচ্ছে। ঠিকই বলেছেন, জুলাই এক সময় গালি হবে না, জুলাই গালি হয়ে গেছে। জুলাই মানে গালি, হাদি মানে গালি, ঠিক আছে, 36 জুলাই মানে গালি, 5ই আগস্ট মানে গালি। বাংলাদেশের মানুষ এটা এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতে, এটা আমরা বলি না, তারাই বলে। তো এরা মিল হবেই। আমি আরেকটা জিনিস বলে রাখি, আগেও বলেছি এখনো বলি, সেটা আমেরিকার সাথেও এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবারও আগের চাইতে বেশি দহরম মহরম হবে, ঠেকা রাখতে পারবেন না। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের মার্কেট, আবার বাংলাদেশের উপরে যার নির্ভর করে ভারতের 150 কোটি মানুষের মার্কেট, ভারত চায় না, কেউ হারাইতে চাইবে না। যত খাতিরই আমি আপনার যত বড় চামচাই হই, আপনি চামচার জন্য হায়দার মন্ডলের সাথে আপনি ঝগড়া করবেন না। আপনি মানে একেবারে মানে মানে চূড়ান্ত যুদ্ধ আপনি করবেন না। আবার হায়দার সাহেবের চামচার জন্য নিশ্চয়ই হায়দার সাহেব আপনার সাথে যুদ্ধ করবে না, এটাই পৃথিবীর নিয়ম। তো বাংলাদেশ কাবাব মে হাড্ডি হতে যাচ্ছে। এখন জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছেন ডিসেম্বর মাসে আসলে আমাদের কাবাব মে হাড্ডি হওয়া থেকে রক্ষা করবেন বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি, যদি সংক্ষেপে। অমিত শাহ তিনি এদিন চিকেন নেকে এসে যে হুমকিটা দিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার শব্দ চয়ন আমার কাছে বেশ কঠোর মনে হয়েছে। আমি ফরিদ ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম আসলে তিনি কেন কিভাবে
কাদের টার্গেট করে এই হুমকি দিয়েছেন? ফরিদ ভাইয়ের কাছে তার মত নিলাম। আপনার কি মনে হয় কাদেরকে এই হুমকি তিনি দিয়েছেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং যারা দেখছেন সকলকে। আসলে এখানে বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিয়েছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে এই ডাক্তার ইউনূস বা আমাদের ওই যে বাংলার এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদেরই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোরে। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন অমিত শাহ। আমি হইলে হয়তো কথাটা বলতাম না, আমি এইভাবে বলতাম চিকেন নেক এমন জিনিস না যে তুমি ওই যে ছোট থাকতে 8-10 বছর থাকতে লুঙ্গি তুলা বইছ আর হাজম আইসা কাইটা লইয়া গেছে গা, ওই রকম না। এইরকম হয়তো আমি বলতাম, কিন্তু ওনারা তো হাই লেভেলের লোক, তো এই জন্য তো ভদ্র ভাষায় বলছেন যে তোমাদের বাবার ভূমি না। দেখেন একটা জিনিস চিন্তা করেন, এই যে অটোমান সাম্রাজ্য করার জন্য চেষ্টা করতেছে কে? এরদোগান, যে অটোমান সাম্রাজ্য ফিরাই আনবে, ওনার সেটা স্বপ্ন। আর যখন ইসরায়েলেরা বলে যে গ্রেটার ইসরায়েল বানাবো, তখন এটা হয়ে যায় পাপ। কিন্তু 300 বছর ধরে নিজেদের ভূমির জন্য ফাইট করতেছে কিন্তু ইসরায়েলিরা। 300 বছর, 1-2 বছর না, অটোমান সাম্রাজ্য তো সেই দিনের 300 বছরের ধরে ফাইট করতেছে নিজেদের ভূখণ্ড, ছিলই নিজেদের ভূখণ্ড পুরাটা। তো এখন ভারত যদি কয় গ্রেটার ভারত বানাবো, তখন যন্ত্রণা শুরু হয়। তো এইসব পাপীদেরই বুঝাইতেছে যে আমরা দেখো, ভারত বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, যে আমরা আছি, তোমরা ছোট ভাই এর মতো আছো, থাকো, কোনো সমস্যা নেই। একসময় আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন, একসময় যখন বাংলাদেশকে যখন সহযোগিতা করছিল 71-এ, ওই সময় ভারত কিন্তু রাশিয়ার কাছে ছোট ভাইয়ের মতো ছিল। কারণ রাশিয়া চিন্তা করতে যে আমেরিকা এবং রাশিয়া দুজনে চিন্তা করলে ফাইট হলে রাশিয়া আর আমেরিকা হবে, কারণ ওরা দুইজন শক্তিশালী। ভারতের তখন এত সক্ষমতা ছিল না, সেই জন্য ভারতকে ছোট ভাই হিসেবে রাশিয়া হেল্প করতো। সেই ভারত আজকে এমন হয়ে গেছে যে রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়েছে, বন্ধু হয়ে গেছে, এখন আর ছোট ভাই নেই। ইকোনমি এত শক্ত ভারতের এখন যে রাশিয়ার চেয়ে শক্ত। তো ঠিক ভারত বাংলাদেশকে বলছিল যে তোমরা ছোট ভাইয়ের মতো, তোমাদের রক্ষা আমরা করব, যা লাগে যখন লাগে সবকিছু করব। সেই জায়গায় আপনি কই থেকে উইরাইসা জুইরা বৈশা চিকেন নেক কাইটা দিবেন, ওই 7 স্টার করে ফেলাবেন, 9 স্টার, পাম্পাস পরা কিছু ভদ্রলোক, এগুলার তো সেনাবাহিনী। আসলে একটা কথা বলতো কি জানেন, আমরা ছোটবেলায় শুনতাম যে সেনাবাহিনী লেফট রাইট করতে করতে মাথার ঘিলু নাকি গিরাতে চলে আসে। তো ওই ধরনের এইসব লোকজন এরা যখন কয় যে ভারত ভাগ করে ফেলাম, ওই কর্মু সেই কর্মু, মেডেল লাগায় 500, মেডেল গুলা লাগাইছে এক একটা যুদ্ধে জিততে। সেনাবাহিনীতে যারা আছে এরা কেউ কোথাও যুদ্ধ করতে তো যাই নাই, মেডেল জিতার কি আছে? তো এইসব পাম্পাস পরা সেনাবাহিনী যখন বলে, তাদের জন্য এটা ঠিকই আছে যে জুতার বাড়ি দিছে, যে একটা জুতা দিয়ে বাড়ি দিছে। সর্বপ্রথম কোন ভারতীয় মিনিস্টার সরাসরি বলছে যে ये जगह तुम्हारा बाप का नहीं है, चाहा আর ले लिया, भाग बंटवारा कर लिया। তো ওইটাই বুঝাই দিছে যে তোমরা এইসব চিন্তা করো না। এটা এদেরই বুঝাইছে, এই যে বঙ্গু মুসলমান যেগুলো আছে না, বঙ্গু এদেরই বুঝাইছে। জি, রাশেদ হায়দার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ফরিদ ভাই, ফরিদ ভাই কি ফরিদ ভাই মিউট আছেন? ফরিদ ভাই কিন্তু মিউট আছেন। জি জি, ফরিদ ভাই হ্যাঁ আনমিউট হয়েছে এখন। ফরিদ ভাই, আমি আসলে মূল যে আলোচনাটা, সে আলোচনাটায় ঢুকবো এখন। সেটা হলো ভারত চীন সম্পর্কের সাম্প্রতিক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তনের কারণগুলো কি? মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকানো নাকি অন্য কিছু? যদি সংক্ষেপে আলোচনা করেন ফরিদ ভাই। বলছেন আমাকে? জি জি মাসুদ ভাই, জি ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে একটা যেটা যে এই যে চীন ভারতের যে ঐক্যতানের আমরা একটা গুজব বা খবর বা সত্যি যে কোনো কিছু আমরা মেসেজ আমরা শুনতে পাচ্ছি বা অনুমান করতেছি, এটা স্বাভাবিক কিছু না।
কারণ এই উপমহাদেশে, এশিয়াতে এবং এই দক্ষিণ এশিয়ায় অবশ্যই সে পরাশক্তি অবশ্যই চায় না, এবং উদীয়মান পরাশক্তি, এবং খুব সম্ভবত পৃথিবীতে যে 5টা জায়গায় যদি 6টা পরাশক্তি হয়ে যায় কখনো, সেটা 6 নাম্বারে, সেটা সবাই জানে যেটা ভারত হতে যাচ্ছে। তো এখন উদীয়মান যারা আছে, ওই যে বললাম মন্ডলে মন্ডলে তলে তলে কিন্তু মিল থাকবেই। মন্ডলের যতই মারামারি করুক, এক মন্ডল কিন্তু আরেক মন্ডলের নাতিন জামাইরে দেখতে যায়, দাওয়াত দেয়, এটা সত্য। তো এরা খোঁজ খবর নিবে তলে তলে, কারণ এখানে যদি আমেরিকা ঢুকে পড়ে, সেটা কার জন্য ঝুঁকিপূর্ণ হবে? শুধু তো ভারতের জন্য না, চায়নার জন্য। আবার শুধু যে চায়নার জন্য হুমকি তা তো না, ভারতের জন্য। কারণ ভারতীয়রা এখন কিন্তু আমেরিকাকে অবিশ্বাস করা শুরু করেছে, এমনকি খোদ সরকার, আমি যতদূর জানি তারা কাউকে বিশ্বাস করে না সহজে, এখন আরো করে না। রাশিয়া ছাড়া ভারত কাউকে বিশ্বাস করতেছে না। আবার চায়নাকেও। ভারত, রাশিয়া, ভারত, রাশিয়া, আমেরিকা, এই 3টিতে অদ্ভুত ব্যাপার। ভারত, রাশিয়া এবং আমেরিকা, এই 3টি দেশ সরকারি ভাবে মনে করে যে চায়না তাদের শত্রু। তাহলে চায়নাও তো সেটা জানে, তাহলে চায়নাও সেটা জানে যে দেখেন রাশিয়া, আমরা জানি রাশিয়ার সাথে তার বন্ধুত্ব না, রাশিয়া রাষ্ট্রীয় ভাবে তাদের গোয়েন্দা রিপোর্টে রয়েছে, ভারতের গোয়েন্দা রিপোর্টে রয়েছে, এখানে পাকিস্তানকে 1 নম্বর শত্রু বলা নাই। ভারতের যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু পাকিস্তান 1 নম্বর শত্রু না। বলা হয়েছে যে এই যে একজন লিখছেন, মাঝে মাঝে ভাবির পোলাদের সাথে গল্প করতে গেছি, জি জি জি, এইখান থেকে ছুটে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো ওই যে ভারতের কি বলেছে, তারা বলেছে যে চায়না হলো তার 1 নম্বর শত্রু। আমেরিকার সিআইএ কি বলেছে, যে তার 1 নম্বর শত্রু হচ্ছে চায়না। রাশিয়ার কেজিবি কি বলেছে, বলেছে চায়না। এটা আমি জেনে অবাক হয়ে গেছি, এবং এটা আমার সন্দেহ হয়েছে এগুলো ফেক। পরে খুঁজে দেখি না, এটা সত্য, তারা রিপোর্ট এগুলো দিয়েছে। তাহলে এরা এইদিকে মনে করতেছে, তাহলে চায়নাও তো সতর্ক। তার মানে কি চায়নাও এই অঞ্চলে, এই পানিপথে, এই দেখেন পানিপথ দখল করার জন্য তো শ্রীলঙ্কায় ঘাঁটি করেছে, এই পানিপথ দখল করার জন্য পাকিস্তানে ঘাঁটি করেছে, এই পানিপথ দখল করার জন্য আমাদের সর্বশেষ বন্দর নিল, পানি জলবন্দর। ঠিক আছে, এটা তো আপনারা দেখেছেন, নিয়েছে কেন? সে এই ভারত আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরে তার রাজত্ব কায়েম করতে চায়। ওইদিকে অস্ট্রেলিয়া ঢুকতে পারতেছে না, আমেরিকা এবং ভারত এবং জাপানের জন্য, নিউজিল্যান্ডের জন্য, অস্ট্রেলিয়ার জন্য পারতেছে না ওইদিকে, কারণ ওইখানে আবার ভারত বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তো ভারত অবশ্যই চিন্তা করবে যে সে ব্যালেন্স করার চেষ্টা করবে, যে চায়নাও যেন তার জন্য হুমকি না হয়, আবার আমেরিকাও যাতে ঘাঁটি গেড়ে তার রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্ন না ঘটায়। সেই জন্য তারা অবশ্যই এখানে ভেতরে ভেতরে, মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে, চায়নার সাথে ভারতের একটা আলোচনা যে চলছে, এটা বোঝা যায়। তা না হলে তো তাদের ব্যবসা বন্ধ হইতো। আমরা তো কোনোদিন শুনি নাই যে চায়না মিছিল করছে যে ভারত বয়কট, আমরা ভারতেও কোনোদিন শুনি নাই যে মিছিল করেছে চায়না বয়কট, শুনি নাই। তার মানে কি, তারা এই যে একজন দর্শক এখানে লিখেছে যে ভারত কখনোই চাইবে না এখানে, চায়না কখনোই চাইবে না এখানে আমেরিকা ঘাঁটি করুক, ঠিক তেমনি ভারতও চাইবে না ঘাঁটি করুক। সুতরাং তাদের ভেতরে ভেতরে তো তাদের আলোচনা হতেই পারে, ঐক্যবদ্ধতা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা একেবারে অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। আপনি দেখেছেন যে যে 60 দশকে যে পাকিস্তানে কোনোদিনই চীনের সাথে কোনো সম্পর্ক নাই, পাকিস্তানে ঘটকালিতে কি চীনের সাথে কি আমেরিকা প্রীতি করে নাই? 60 দশকে করে নাই? করেছে। 65 যুদ্ধে আমেরিকা কোথায় ছিল? তলে তলে ওইখানে গিয়ে প্রীত করেছিল। সুতরাং রাজনীতিতে যে কোনো কিছু ঘটতে পারে, বিশ্ব রাজনীতি বলেন, ব্যক্তি রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি, এখানে তো স্থায়ী বন্ধু শত্রু এগুলো তো আপনি লিখে দিতে পারবেন না, যেটা এটা ঘটবেই, এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না। তাই তারা, ভারত এবং চায়না, আমেরিকাকে ঠেকাতে অবশ্যই সেটা করতেই পারে তারা। জি জি ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই, বিষয়টা খুবই রহস্যময়। চীন এবং ভারতের যে দূরত্ব আমরা 5 বছর আগেও দেখেছি, সেটা এখন একদম এই সময়ে এসে অনেকটা পানির মতো সহজ হয়ে যাচ্ছে। এটা কি এই অঞ্চলে মার্কিন প্রভাবকে রুখে দেওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? সংক্ষেপে যদি আলোচনা করেন। মাসুদ ভাই, এই ফরিদ ভাই যা বললো, দেখেন এই মুহূর্তে বিশ্বের একমাত্র পরাশক্তি বা ইকোনমিক শক্তি যদি হয়, সেটা হচ্ছে যে আপনার আমেরিকা। ঠিক এর পরপর যে ফাইটিংটা আসতেছে সেটা হচ্ছে চায়না। আমেরিকার হচ্ছে যে 387 জন বিলিয়নিয়ার, 387 জন বিলিয়নিয়ার। চায়নার হচ্ছে যে 333 কি 350 জন বিলিয়নিয়ার, ইন্ডিয়ার আর একটু কম।
সুতরাং এইখানে আগামী 20 বছরে যদি আমেরিকারে কেউ টেক্কা দিতে পারে সেটা হচ্ছে যে একমাত্র চায়না, ভারত না। ভারত হয়তো আরো 20-25 বছর পরে চীনের পর্যায়ে যাবে, এরপরে আমেরিকার পর্যায়ে। সুতরাং আমেরিকার মাথা ব্যথা, সবচেয়ে বেশি মাথা ব্যথা কিন্তু চীনরে নিয়ে। চীনের সবচেয়ে বেশি মাথা ব্যথা যে এই আমেরিকা আইসা, আমেরিকা অলরেডি পাকিস্তানে বসে রয়েছে ওদের বিক্রি, এখন আইসা যদি বাংলাদেশও বসে তাহলে কিন্তু বিপদ আছে চায়নার, বিপদটা পুরোপুরি চায়না। এইদিকে বাংলাদেশে বসার কি বাকি আছে? রাশেদ হায়দার ভাই, আমেরিকার বাংলাদেশে বসার কি বাকি আছে? না না, এখনো জিওপলিটিক্স এর আপনার ওই চিন্তায় এখনো অনেক কিছু বাকি আছে আসলে। এখনো কিন্তু ওই রকম বসতে আর নাই, যে রকম মিডল ইস্টে যায় বসে গেছে ওই রকম বসতে পারে না। ও আছে, ও আছে মানে কি জানেন, আমেরিকা এখন বাংলাদেশে আছে যে এটা আপনার বাতাসের মতো, আপনি অনুভব করতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, এটা ওই জায়গায় আছে। সুতরাং এইটা মাথা ব্যথা গেছে চীনের। আবার এদিকে ভারতেরও মাথা ব্যথা আছে। আমেরিকা যদি একবার থাকে, কারণ এই আমেরিকা এমন এক দুষ্ট ক্ষত যেটা সবসময় চাইছে যে পাকিস্তান আর বাংলাদেশের মৌলবাদীর উত্থান হোক, এতে হবে কি ওই ইন্ডিয়াকে তটস্থ রাখা যাবে, মানে ইন্ডিয়া সবসময় এটা নিয়ে চিন্তা করবে, অন্যদিকে না, তাহলে তাদের যে গ্রোথ আছে গ্রোথ কমে যাবে। ঠিক চায়নার ওইখান দিয়ে লাগায় রাখছে কিছু না কিছু। এরা দুইজন এই জন্য এক হচ্ছে না, আর যা হবে হোক আমেরিকা আসতে পারবে না। ভারতের সরকার বুঝে, ভারতের জনগণ বুঝে, ভারতীয়রা বুঝে যে ওদের আরো 50 বছর লাগবে চায়নার পর্যায়ে পৌঁছাইতে, এবং তারা সেদিকে যাচ্ছে। তারা এই মুহূর্তে চায়নাকে টক্কর দিতে পারবে না, আর চায়নাও জানে যে তাদের আরো 10 থেকে 15 বছর টাইম লাগবে মিনিমাম যায় আমেরিকার একটা হিট দিতে। সুতরাং এই জন্য চায়নাও সরাসরি হিটিং এ যাচ্ছে না আমেরিকার সাথে। সুতরাং চায়না চিন্তা করলো যে ঠিক আছে, ইন্ডিয়ার সাথে আমরা যদি ব্যালেন্স করি, ওকে আমরা আগাইতেছি, আমরা আমেরিকা, চায়নার টার্গেট আমেরিকা, এদিকে টার্গেট যেটা ইন্ডিয়ারে ঠেকাও ওইটা এখন কমে গেছে, যে ঠিক আছে ইন্ডিয়া বাড়ুক। ওরাও বুঝে যে ইন্ডিয়া এত তাড়াতাড়ি চায়নারে ইয়ে করতে পারবে না, এক্সিট করে যাবে না, যার কারণে এদের দুইজনের মধ্যে খুব কাছাকাছি বন্ধুত্ব হবে। এইখানে আর একটা মজার টুইস্ট আছে কিন্তু, ইরানের চাবাহার বন্দর হচ্ছে যে ইন্ডিয়ার হাতে। বেলুচ যদি স্বাধীন হয়ে যায়, চাবাহার বন্দর আর বেলুচের যেই সি পয়েন্ট আছে এটা খুব কাছাকাছি, একদম মানে 1-1.5 কিলোমিটারের ভিতরে এটা। এখন চায়না যে রোডস এন্ড বেল্ট যে প্রকল্প সেটা বেলুচের ওখানে যায় শেষ হয়েছে, আবার এইটা ঢুকছে কোথায়, আপনার অকুপাই কাশ্মীরের ভিতরে দিয়া, যেটা ভারতের ভূমি, যেটা পাকিস্তান অকুপাই করেছে, ওইটার ভিতর দিয়ে এটা গেছে। চায়না এখন দেখতেছি কি ওইদিকে মনে হয় বেলুচ স্বাধীন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এইদিকে পিওকে তো লাগে গেছে গ্যাঞ্জাম। এখন যদি ভারতের লগে গ্যাঞ্জাম না কমাই, তাহলে যদি পিওকে স্বাধীন হয়ে যায়, ওরা ভারতের মুখাপেক্ষী থাকবে, তখন তো ভারত কেবল যেগুলো সব উড়াই দেয়, চীনের ঢুকতেই দিস না। ওইদিকে বেলুচ চলে গেলে ওইখানের পোর্টের যা ইনভেস্ট করছে সব হারাবে। সব কারণে তারা এখন হচ্ছে যে ভারতের গায়ে হাত বুলাইতেছে যে ঠিক আছে আপনারা চলেন, আমরা একটু দুইজনের মধ্যে ইয়ে করি, আমেরিকারে আসতে দিব না। কিন্তু মূল টার্গেট আমেরিকার আসতে দিব না। আমেরিকা আসতেই নয়, আমেরিকা তো শয়তান, সে যেই অঞ্চলে যাবে সেই অঞ্চলই বিপদ। এক ইয়েতে ঢুইকা মিডল ইস্টের এক আপনার এই ইরাকে ঢুইকা, ইরাক গেল, লিবিয়া গেল, সিরিয়া গেল, বাকি সবগুলোতে লাগাইছে না গ্যাঞ্জাম। এই জন্যই চায়না আর ভারত এখন খুব কাছাকাছি আসতেছে। আপনি যত বেশি পেস্কি করবেন তত বেশি কাছে আসবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রিক্স মুদ্রা চালু করাটা এখন ইয়ের জন্য, কার জন্য, চায়নার জন্য ফরজ হয়ে গেছে গা। হেল লাগে তেল, হেল লাগে অমুক, হেল লাগে তমুক, হে আবার পাঠায় সব। ব্রিক্স মুদ্রা চালু হইলে সবচেয়ে বেশি লাভবান হবে চায়না, আর সেটা যাতে চালু হয় এবং এটা যাতে খুব দ্রুত হয়, এই জন্য সে এখন মানে দাঁতে দাঁত কামড়াইয়া, প্রয়োজনে জিব্বা কামড়াইয়া রক্তাক্ত করে হইলেও সম্পর্ক রাখবে। এটা হচ্ছে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাই কি আছেন? ফরিদ ভাই কি কাছাকাছি আছেন? ফরিদ ভাই সম্ভবত একটু, জি জি ফরিদ ভাই, জি আমরা আলোচনা আজকে বেশি দীর্ঘায়িত তো করব না। ভারত চীন সম্পর্কের যে সাম্প্রতিক যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে,
এ নিয়ে আলোচনা তো আমাদের হয়ে গেল, সুন্দর আলোচনা হলো, মোটামুটি বোঝা গেল আসলে কি হচ্ছে। এখন যে কথাটা উঠে আসছে সেটা হলো চীন ভারত খুব কাছাকাছি চলে আসলে আমেরিকাকে এখানে ঠেকালে, আর আমেরিকা যেহেতু বর্তমানে বাংলাদেশটাকে কবজা করে নেওয়ার একটা পরিকল্পনা নিয়েই এখানে তারা কাজ করে যাচ্ছে ডিপ স্টেট। এখানে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের উপর ভারত চীন সম্পর্কের কোনো বাস্তব প্রভাব পড়তে পারে বলে মনে করেন কিনা, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম। এখানে আমি বাংলাদেশের রাজনৈতিক পট যে পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনের একটা ব্যালেন্স এখানে চলে আসতে পারে কিনা, ফরিদ ভাই। আপনি বলতে চাচ্ছেন শেখ হাসিনা আসলে চীন এবং ভারতের রাজনৈতিক ব্যবস্থার যে বিষয়টা, ব্যবস্থা, আপনি ব্যবস্থার কথা বলতেছেন, যে বিষয়টা কোথায় দাঁড়াবে এটা বলতে চাচ্ছেন? না, চীন বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এটা যদি ভারত চীন তারা একসাথ হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে তারা কাউন্টার করে, সেক্ষেত্রে শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে কোন দিকে যেতে পারে? জি, কি নাই হয়ে যাবে, নাকি তিনি যে ডিসেম্বরে ডিক্লেয়ার করেছেন বাংলাদেশে ঢুকবেন সেটা সফল? জি জি, বুঝতে পারছি। এখন ভারত কখনোই শেখ হাসিনাকে বাদ দিয়ে কারোর সাথে চুক্তিতে যাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। ভারত কখনোই এই ভুলটা করবে না, কারণ তারা শুধুমাত্র 18 মাস শেখ হাসিনা নাই, তাতে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যেভাবে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে, তারা ভালো করেই জানে যে এখন যদি আওয়ামী লীগকে 21 বছর বাইরে রাখে, ওটা তো বহুত দূরের কথা। এখন যদি আরো যদি 2+1 মানে 3 বছর বাইরে রাখে, তাহলে ভারতের জন্য বাংলাদেশ একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে। এই ঝুঁকি ভারত নিবে না। ভারত যার সাথেই চুক্তি করুক, ভারত যার সাথে তার স্বার্থ নিয়ে কথা বলুক, সেটা চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সেটা আলাদা কথা। মানে আমেরিকার ডিলটা এখানে শেখ হাসিনা থাকবেই। অর্থাৎ আপনি মাসুদ ভাই যার সাথে আলোচনা করেন, ফরিদের বিষয়টা আপনার থাকবে যে না, ফরিদকে নিয়ে আলোচনা চলবে না, সে আমার স্বার্থ রক্ষা করবে বা আমি তার স্বার্থ রক্ষা করবো, স্পষ্ট বলে দিবে। কারণ হলো আপনি দেখেন, এই দেশে যদি পাকিস্তান ঢুকে পড়তে পারে, এই দেশে যদি আমেরিকা ঢুকে পড়তে পারে, এই দেশে যদি তুরস্ক একেবারে নগ্ন ভাবে ঢুকে গেছে বাংলাদেশে, এখন তো আর কেউ বলতে পারবে না ভারত আসলো কেন। কারণ আমরা দেখেছি যে আমেরিকা আসার পরে জামাতের আমির বলছে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু। এখন যদি আওয়ামী লীগ বলে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, দোষটা কোথায়? আর তো আপনি সেই চাপা দিয়ে আপনি রক্ষা করতে পারবেন না। ঠিক যেমন এখন বঙ্গবন্ধুর ছবি যদি পাসপোর্টে আমরা আন্দোলন করি, আমি শেখ ফরিদে আন্দোলন করব যে সবার আগে কাজ আওয়ামী লীগের প্রথম কাজ পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি দেওয়া, তখন আপনি না করবেন কেমনে? ঠিক তেমনি আপনি ওইখানেও না করতে পারবেন না। কারণ আপনি আমেরিকাকে পরীক্ষিত বন্ধু বলেছেন, পাকিস্তানকে পরীক্ষিত বন্ধু বলেছেন, তুরস্ককে পরীক্ষিত বন্ধু বলেছেন, তাহলে ভারত আমার পরীক্ষিত বন্ধু আমি যদি বলি আপনার লাগবে কিভাবে? আপনার লাগলোই, আপনার তো লাগবেই। যেহেতু আপনার কাছে তুরস্ক পরীক্ষিত বন্ধু, পাকিস্তান পরীক্ষিত বন্ধু, আপনার কাছে ভারত শত্রুই মনে হবে। তাতে আমাদের যায় আসে না। আমরা এখন প্রকাশ্যে বলতে পারবো ভারত আমাদের প্রকাশ্য বন্ধু। অনেকেই বলে না, আওয়ামী লীগের অনেকে লোক আবার শরম পায় যে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, এটা বলতে শরম পায় আওয়ামী লীগেরও কিছু কিছু নেতা, যদিও তারা ভারতেরই টিম মনে করে, বাংলাদেশের মৌলবীরা, এমনকি মুসলমানও মনে করে না। আমার এক ভাবির পোলা তো বলছে যে আওয়ামী লীগের কোনো মুসলমান হইতে পারে নাই, বলে নাই, শেখ হাসিনার নাম নেই বলেছে। ফাত্রা একটা ভাবির পোলা আছে না আমার, কি যার নাম, সার্ভিস মলম নাকি আলম নাকি ফালম নাকি কি, সেই কথা বলেছে। কত বড় বদমাইশ, মানে ধর্মকে তারা নিয়ে আসে কিনা। আমরা বলবো যে পাকিস্তানিরা ভালা মুসলমান না, তুর্কিরা ভালা মুসলমান না, আমরাই ভালা মুসলমান, আমরাও এগুলো বলা শুরু করবো এখন, কোনো সমস্যা নাই। কারণ তারা যদি ফতোয়া দিতে পারে শেখ হাসিনা ভালা মুসলমান না, শেখ পরিবার ভালো মুসলমান না, আওয়ামী লীগ ভালো মুসলমান না, তাহলে আমরা বলে দিতে পারি পাকিস্তানরা খারাপ মুসলমান, তুরস্ক খারাপ মুসলমান, আমরা বলবো। আমাদের বলতে আমাদের শিখিয়ে গেছে, আমাদের জাতীয় ভাবির পোলারা তো শিখিয়ে দিচ্ছে, আমাদের জাতীয় ভাইয়া আই হ্যাভ এ প্ল্যান বলে আমাদের শিখিয়ে দিচ্ছে। তারপরে কিভাবে দিনের ভোট আওয়ামী লীগ নাকি রাইতে করছে, বিরাট অভিযোগ। এখন আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছে দিনের ভোট দিনেই নিবা, কিন্তু 2 দিন আগে নিবা, এটা শিখিয়ে দিচ্ছে। এবার আমাদের 12 তারিখে ভোট, তারা 11 তারিখেই নেওয়া শুরু করে দিয়েছে দিনের বেলা। তার জন্য এই সরকারের উপরে কোনো অভিযোগ নাই যে দিনের ভোট রাইতে নিয়েছে। কত সুন্দর দেখেন, 11 তারিখ বিকেলে ভোট নেওয়ার শেষ, আপনি তখন বলতে পারবেন না যে ভোট রাইতে নিয়েছে। আমরা শিখে ফেলেছি, এখনো কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। এই 5ই আগস্ট হওয়া খুব জরুরি ছিল, মানে বই পড়ে আর শিখতে হবে না। এই ভাবির পোলাদে আমার বোধহয় নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে মনে হয়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
না ঠিক আছে, শুনতে পাচ্ছি ফরিদ ভাই। জি, যেটা বলতেছিলাম, কারণ আমার ছবিটা কেমন যেন দেখা যাচ্ছে, তো সেই জন্য বলতেছি শোনা যাচ্ছে কিনা। তো যেটা বলতেছিলাম যে এরা, আপনি যেটা বললেন শেখ হাসিনাকে মাইনাস করে ভারত কখনোই এই ঝুঁকি নিবে না। আমি আপনাকে লিখে দিতে পারি, যদি ভারত শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, আগামী 10 বছর পরে ভারতের জন্য এই বাংলাদেশ, এখন তো মোটামুটি ছাই চাপ আগুন আছে, তখন পুরো আগ্নেয়গিরি হয়ে যাবে। সেটা আর আপনি, সেটা ভারত মানে নিজেকে আর সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না। কোনো ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে পারে না। এর জন্য তাকে বাংলাদেশ আওয়ামী লীগকে আলাদা রেখে সে কোনো রাষ্ট্রের সাথে চিন্তা ভাবনা করতে পারে না, করবেও না বলে আমার ধারণা। জি ফরিদ ভাই, আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছেন সৌদি আরব, যেখানে চীন সফরের পরে আমরা শুনেছিলাম তিনি ভারত সফর করবেন। হঠাৎ এখন ভারত সফর কি বাতিল হয়ে গেল, নাকি এখানে প্রোটোকল জনিত অন্য কোনো সমস্যা মনে করেন আপনি? কি হতে পারে? তবে ফরিদ ভাই, আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা অনুরোধ। শিওর, ফরিদ ভাই কি শুনতে পাচ্ছেন? বলেন বলেন। ভাই, আমার 1.5 বছর হ্যাঁ, বয়সে শুনতে পাচ্ছি, বলেন। আমার নেটের সমস্যা আমার আছে, 1.5 শুনতে বছর পাচ্ছি। বয়সে শূন্যতে খাতনা হয়েছিল, ওই সময়কার একটা ছবি তুলে রাখছিল। আপনি যদি এই যে বঙ্গবন্ধুর ছবি টবি না বলে পাসপোর্টে আমার সেই ছবিটার জি, জি। জন্য একটু প্রস্তাব করতেন আর কি, তাহলে সবচেয়ে খুশি হইতাম। আচ্ছা, যদি কেউ জি, ফরিদ। বঙ্গবন্ধুর প্রস্তাবে ভেটো দেয়, তখন আমি প্রস্তাব দিব। জি বলেন, যেটা আপনি বলতেছিলেন সৌদি আরব সম্পর্কে, যে সৌদি আরবে তো যাবেই, কারণ সৌদি আরবে না গিয়ে তাদের তো আর জায়গা নাই, কারণ বন্যদের শেষ আশ্রয় হলো ধর্ম। এটা ডক্টর হুমায়ুন আজাদ বহু আগেই বলে গেছেন। এবং ধর্ম দিয়ে মানুষকে বোকা বানানো যায়, এটা আমরা আগেও জানি, এখনো দেখেছি। তারেক রহমান ভারতে যাবেন না কয়েকটা কারণে। তার প্রথম সিমটম হচ্ছে তুরস্কে তার গোয়েন্দা প্রধান চলে গেছে, সেনা প্রধানও চলে গেছে তুরস্কে, সুতরাং সে তো ভারত যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত না গিয়ে তিনি তার কফিনে শেষ পেরাকটা মেরে দিলেন, অর্থাৎ তিনি নিজের পায়ে নিজে কুড়ালটা মারলেন। মানে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বলে দেই আপনাকে, আমাকে কে যেন আজকে বলল, একজন বাংলাদেশেরই একজন খুব পড়ুয়া মানুষ, তিনি আমাকে বললেন যে বাংলাদেশ 2টা দেশের সাথে পারবে না। তাই আমি ভেবেছিলাম বলবে সৌদি আরব আর বলবে ভারত। আমি বললাম কোন 2টা দেশ? বললো যে সৌদি আরব আর সরি ভারত আর জাপান, এই 2টা দেশের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। আমি বললাম জাপান কিভাবে? পরে তিনি অনেক ব্যাখ্যা দিয়েছেন, সেটা আলাদা কথা। তো 1 নম্বরে কিন্তু তিনি ভারত রেখেছেন। এবং আবারও বলি, তিনি কিন্তু আওয়ামী লীগের সমালোচক। সেই লোকটি আমাকে এই কথা বলেছে, আজকে ফোনে বলেছে। মানে আমি অপ্রস্তুত ছিলাম যে তিনি জাপানের নাম নেবেন। আমি ভাবছি সৌদি আরবের, যেমন আমি বলি না যে সৌদি আরবের সাথে কিছু হলে আমরা না খেয়ে থাকবো, আমেরিকার সাথে, উনি নিলেন জাপানের নাম। যাই হোক, আমি সেটা বুঝতে পারিনি, বা আমার আরো স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে যে কেন তিনি এটা বললেন। আপনাকে বলি আমি, তিনি ভারতে যাবেন না কয়েকটা কারণে। প্রথমত, ভারতে গেলে তাকে এমন কিছু চুক্তি করতে হবে যা এই ভাবির পোলারা জামাত মানবে না। তখন এখানে হইচই পড়বে, তার কুর্সি পড়ে যাবে। তিনি পড়ে গেছেন মাইনকা চিপায়, ফাটা বাঁশের চিপায় পড়ছে, শ্যাম রাখি না মাকুল রাখি। তিনি যতই সৌদি আরব ঘুরেন, যতই চায়না ঘুরেন, যতই তুরস্কে ঘুরেন, ভারত ছাড়া, যতই সুদূর বুদূর করুক আমার ভাবির পোলা সহ আরো অন্যান্য নেতা নেত্রীরা, ভারত ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না, হতে পারে না। ওই যে গোলাম পরোয়ার নাকি গোলাম একটা আছে, পাকিস্তানি গোলাম, সে বলেছে যে বাংলাদেশের সব কন্ট্রোল নাকি দিল্লিতে, এবং সত্য, দিল্লিতেই সবকিছুর কন্ট্রোল, এটাই সত্য। এই দেশে যদি চাউল ডাউল না পাঠায়, সৌদি আরব থেকে তেল আইনা খাবেন আপনি? তেল খাইলে তো তেল আপনার বাড়াবো, অন্য কিছু তো আর বেরোবে না, বিষটা বেরোবে না, তেলই বের হবে। তেল খাইলে তেল তো আর খাইতে পারবেন না। আর পাকিস্তানে তো কিছু হয় না। আর তুরস্ক নিজেই কয়দিন পরে এরুদগানের চেয়ার যায়। সুতরাং আপনি যত কিছুই বলেন, উনাকে সৌদি আরব ঘুরুক আর যাই ঘুরুক, ঘুরতে দেন। মনে হয় এটাই তার এটাই তার শেষ ঘোরা। সৌদি আরবের ঘোরা এসে যত ঘুরতে মন চায় ডিসেম্বরের আগে ঘুরতে দেন, হজ করতে দেন, উমরা হজ করতে দেন। আজমিরে তো পরে যাবে আর কি, দিন শেষে আজমিরে যাবে, বুঝতে পারছেন? শেষে যাবে আজমিরে। তাকে ইরাকের বাগদাদে যাইতে বলেন, আবার ইরানে যাইতে বলেন, তার সব জায়গায় যাইতে বলেন, ঘুরতে বলেন। ডিসেম্বর পর্যন্ত তাকে ঘুরতে দেন, কারণ তারপরে তিনি আর ঘোরার সুযোগ হয়তো পাবেন না। হয়তো তাকে লন্ডনে গিয়ে আবার সেখানেই থাকতে হবে, অথবা তাকে জেলে যাইতে হইতে পারে।
সুতরাং তাকে ঘুরতে দেন, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ। হ্যাঁ, ফরিদ ভাই, তো আপনি যেভাবে ওনাকে ঘোরার জন্য সারা পৃথিবী উন্মুক্ত করে দিচ্ছেন, তাহলে আমাদের গঙ্গা তিস্তা চুক্তির কি হবে? তিস্তা ব্যারেজে এই যে হাজার হাজার কোটি টাকার যে প্রকল্প চীন করে দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, সেই প্রকল্পে তিস্তা ব্যারেজে আমাদের পানি আসবে কোত্থেকে? আবার সরকার পরিকল্পনা নিচ্ছে 50,000 কোটি টাকার এই পদ্মা ব্যারেজ। তো এইসব পানি আমরা পাবো কোথায়? যে এইসব টাকাগুলো তাহলে আমাদের কি কাজে ব্যয় লাগবে ফরিদ ভাই? নাকি পানির জন্য ভারতের সাথে আমরা যুদ্ধ করব, পানি যুদ্ধ? ফরিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি মনে মনে হ্যাঁ, ফরিদ ভাই বারবার মিউট হয়ে যাচ্ছেন তো। আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে আমি তো দেখি আপনি বারবার মিউট হন, এখনো তো মিউট। সম্ভবত ফরিদ ভাই ফরিদ ভাই ইন্টারনেটের আনমিউট করেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওনার, কারণ উনি তো স্টিল হয়ে যাচ্ছে ওনার ছবি। ডিভাইসেও সমস্যা থাকতে পারে, যেটা আমি দেখছি উনি এখন মিউট আছে। ফরিদ ভাই, জি আচ্ছা, ফরিদ ভাই নেটটা ওনার কানেকশনটা ঠিক করুক। আমি রাশেদ হায়দার কাছ থেকে এই প্রশ্নের অ্যান্সার নিতে চাই যে ফরিদ ভাই যেভাবে আমাদের প্রাইম মিনিস্টারকে সারা পৃথিবী উন্মুক্ত করে দিলেন যে ভারত ছাড়া সব জায়গায় চলে যান, এখন ভারত হচ্ছে আমার নিকটতম প্রতিবেশী, আমার দেশের সকল পানি নদীর সেগুলোর পানির প্রবাহ আসছে ভারত থেকে, তাহলে ওই দেশের সাথে আমার সুসম্পর্ক না থাকলে, শত্রুতাপূর্ণ সম্পর্ক না থাকলে, আমার এই তিস্তা গঙ্গা চুক্তি তাদের সাথে না হলে আমার পানি আসবে কোত্থেকে? আমি যেটা বলছিলাম যে পাকিস্তান যে তিস্তা ব্যারেজের কাজ করার জন্য উন্মুখ হয়ে বসে আছে, যে যত টাকা লাগে নেও, এইটা দাও, আর হচ্ছে ওই যে করিডোর, করিডোরের কথাটা আমি আপাতত ছেড়েই দিলাম, কিন্তু এইখানে তো আমার এই যে পানি তো লাগবে, তাহলে তো আমার ব্যারেজে, তাহলে আর না হয় আমি রাখবো কি, বালি রাখবো? তাহলে এত কোটি কোটি টাকা এখানে আমার ইনভেস্ট করতে যাব কোন লক্ষ্য? আমার লক্ষ্যটা কি? রাশেদ হায়দার ভাই এর মধ্যে আমি আগেও বলেছি যে পদ্মা ব্যারেজেরও প্ল্যান করে ফেলেছে, সেখানেও প্রায় 50,000 কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ। তো সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যেটা এখন আসলে কি হতে চলেছে, সামনে আমরা কি দেখবো? কি অন্ধকার দেখতেছি না তো? মাসুদ ভাই, আপনি এই প্রশ্নটা আসার আগে ঠিক যেই প্রশ্নটা আপনি ফরিদ ভাইকে করছিলেন যে আমাদের ভাইয়া সৌদি আরব যাচ্ছে কেন, সৌদি আরব যাচ্ছে ভারত না, ওই জায়গাটা আমি একটু বলি। দেখেন, আইএমএফ যখন পাকিস্তানকে লোন দিল না, আরব আমিরাত যখন প্রেসার দিল যে আমার $3.5 বিলিয়ন ফেরত দিতে হবে, এই টাকার জন্য পাইকারা কার কাছে গেছিল? পাকিস্তানিরা যাইয়া ঠিক সৌদি আরবের পায়ে পড়ছিল যে আপনারা আমাদের বাবা কিছু টাকা দেন, দরকারের সমস্ত সিগনেচার করুন। সৌদি আরব পয়সা দিছিল, আচ্ছা বাইচা বাঁচাই দিছিল পাইকারে। এখন আমাদের তারেক ভাইয়া গেলেন কোথায়? ভারতে প্রথম গেলেন না, গেলেন কোথায়? মালয়েশিয়া। উনি মালয়েশিয়া যাওয়ার লগে লগে ওখান থেকে 2.5 লক্ষ শ্রমিক এখন পাঠাই দিতেছে। পড়ছেনই বিপদে ভাইয়া। গেলেন চায়না, চায়নারে ঠেকানোর জন্য যেখানে আমেরিকা বসে আছে, এখন চায়না যায় ঘুরে ঘেরে এসে আপনি যেগুলো বললেন সব দিতেছে, ভারত যাবে না। এখন আইএমএফ ও পয়সা দিচ্ছে না। গত এই আপনার 7-10 দিন আগের খবর, আইএমএফ ঋণ ছাড় করতেছে না। অলরেডি আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরানী উনি বললেন যে আইএমএফ এর সাথে আওয়ামী লীগ এমন সব চুক্তি করছিল যেগুলা দেশের জন্য খারাপ, আমরা সেই চুক্তি করুন না, এই জন্য আইএমএফ আমাদের পয়সা দিবেন। আসলে আইএমএফ যে পয়সা কেন দিবেন এটা কিন্তু উনিও জানে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, যে তুমিও জানো আমিও জানি। এখন ওনার তো কিছু পয়সা তো দরকার, পয়সা আনতে হবে। পয়সা আনতে হলে কি করতে হইব? সৌদি আরব যাইতে হইব। সৌদি আরব গেলে আরেকটা লাভ আছে। গতকালকে আমি আপনারই আরেকটা টক শোতে বলছিলাম যে এক সময় ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন উনি আল্লাহর জানাজা দেওয়ার ঘোষণাও দিছিলেন। সাদ্দাম হোসেন
কিন্তু গুগলে সার্চ করলে পাবেন এগুলো নিয়ে মেসাগা, কারণ উনি তো চরম কমিউনিস্ট। এরপরে উনি আবার যায় বড় পীর খাজা আব্দুল কাদের জিলানির মাজারে যাইয়া নামাজ পড়ে দোয়া করে একটা ছবি দিচ্ছে, সারা মুসলিম বিশ্বে সাদ্দামি বড় নেতা। ঠিক সেম অবস্থা এখন আমাদের তারেক ভাইয়ার। তারেক ভাই এত বছর আরবে মারবে যায় না, তো এই যে বঙ্গু মুসলমান আছে ওখানে যাইবো উনি, ওই যে 3 কাপড়ের এহরাম বানবো, বাইন্দা তারেক ভাইয়া যাইতেছে কোথায়, কাবা শরীফে নামাজ পড়তেছে, এগুলোর ছবি তুলে ব্যাপক হাইলাইট 10-15 দিন চলবে, ভাইয়া হজ কইরা ফড়ে ফেলাইতেছে, আল্লাহ নাইমা গেছে, ভাইয়ার লগে আল্লাহ সাওয়া মারোয়া পাহাড়ে দৌড়াইতেছে, এরকমও লিখবো। মূল কাহিনীটা এখন আসেন যে কি হবে। এখন দেখেন গতকালকে চাইনিজ অ্যাম্বাসেডর কি বলেছেন, যে করিডোরের কাজ এবং রোডস এন্ড হাইওয়ের কাজ অলরেডি শুরু। আজ পর্যন্ত বাংলাদেশের কেউ কি বলেছেন, কোন মিনিস্টার কি বলেছেন না এটা এখনো চুক্তি হয়নি আমরা করি নাই? চাইনিজ অ্যাম্বাসেডর কিন্তু এমনি এমনি কয় নাই, তার মানে তাদের দিকের কাজ শুরু হয়ে গেছে। চুক্তি তলে হোক আর উপরে হোক, প্রেসার দিয়ে হোক আর যা হোক, চুক্তি একটা হবেই, হয়ে গেছে। আমেরিকা চুপচাপ শুনতেছে। মিয়ানমার পর্যন্ত তো হয়ে যাবে হয়তো, বাংলাদেশে আসার পর কি হয় কে জানে। আমেরিকা এখন শুনতেছে, আমেরিকা চুপ বৈশা রয়েছে। আমেরিকার খেলাটা দেখেন, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ অমুক তমুক করবে বলছে, এরা পয়সা দিবে কইছে, কিন্তু এখন পর্যন্ত 1 পয়সা ছাড় করে নাই, ওইটার ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। তার মানে যে চায়নাও চাইতেছে যে তুমি আমার এই করিডোর দাও কিনা, এই রাস্তা দাও কিনা, তুমি যদি দাও আমি বাকিগুলা করব। সিন্ধু নদীর অববাহিকায় বাদ দিয়া ভারত গোটা পানি বন্ধ করে দিছে, তারা পারমাণবিক বোমা মারার কথা কেউ কিছু করতে পারতেছে না, পাইকারা শুকাই যেতেছে তাদের সব কিছুই করতে, আন্তর্জাতিক আদালতে যে ওই যায় সেই যায়, কিচ্ছু করতে পারতেছে না। এরপরে কি হবে, কি করবেন? এখন আপনি এখানে বাদ বানালেন, অমুক বানালেন, এই যে চুক্তিগুলো হবে না, তিস্তা, গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, কোনো চুক্তি হবে না, পানি দিমুই না তোরে বেটা, কি করবি? একটা সময় রাশিয়ার একটা অংশ আছে, রাশিয়ার একটা অঞ্চল, এটা বর্তমানে স্বাধীন হয়েছে, কি জানি নাম দেশটা, ওইখানে একটা হ্রদ নদী ছিল বিশাল, পৃথিবীর সবচেয়ে বেশি পানি সেটা ছিল। রাশিয়া করছে কি, সেইখান থেকে সেই নদীতে যাতে পানি না ঢুকতে পারে, বাকি নদীগুলোরে কাইটা রাশিয়ার ভিতরে ঢুকে ফেলাইছে, তুলা চাষ করছে, ওই জায়গা ডেজার্ট হয়ে গেছে। নদী তো আছে, পানি যায় না, এদিকে কি করবি? এখন ভারতের উপর থেকে বা চায়না থেকে ভারতে পানি বাংলাদেশে এখন নদী হয়েছে এইরকম। এখন ভারত করলে কি ঠিক আছে ভাই, আমি আপনার এখানে বান দিব না, কিচ্ছু করুন না, এইখানে একটা নালা কাটটা পানিটা ওই দিকে লইয়া যাব, আপনি কি করবেন? করার আছে আপনার? আবার যখন ভারতের পানির দরকার হবে তখন দিব ছাইরা। গজল ডোবায় তো ওই কাজটাই করতেছে। হ্যাঁ, রাশেদ হায়দার ভাই, গজল ডোবায় তো ভারত তিস্তার পানি তো ওইভাবেই ড্যাম নির্মাণ করে ওদিকে সরিয়ে নিয়ে যাচ্ছে অন্য নদীতে। ওইভাবে এই কাজটা তারা যদি শেষ পর্যন্ত যদি টোটাল আমাদের এদিকে ঝিরু করে তারা অন্যদিকে নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি পানির জন্য যুদ্ধ করব, নাকি আলাপ আলোচনা করে নেব? আমরা এইভাবে যদি ইগো নিয়ে থাকি, না না ভাই, যেখানে আপনাদের বাবারা পারমাণবিক বোমা নিয়ে বৈশা থেকে হুমকি দিয়েও মারে না, পাকিস্তানের কথা কইতেছি, সেখানে আপনারা যাবেন। অবশ্য আপনাদের কিছু পাম্পাস পরা এই সামরিক সোলজার আছে যারা ওই এক জীবনে পকেট মারত, এরা পরে সেনাবাহিনীর মেজর জেনারেল হইয়া এখন হুমকি দেয়, ভারত খেয়ে ফেলবো, ভেঙে ফেলবো, 12 টুকরো করে দিব, আধা ঘন্টায় চলে যাব। এবার টয়লেটে যাইতে এখনো 6 জন লইয়া যাওয়ার লাগে, 6 জন নিয়ে যাওয়া লাগে এটা টয়লেটে, হেরে 4 জনে মিলে খাটিয়া কান্দে লইয়া ঘুরান লাগে, হে যায় ভারত দখল করতে। আপনারা করতে পারেন। দেখেন এখন এই যে এইবার বন্যা হইল না, শুধু চিটাং শহরে বন্যায় ডুবে গেল, এই যে বর্ষা আসতেছে, ভারত বাঁধ সব খুলে দিল, বা এমন পানি যখন বাঁধে একটা ক্র্যাক দেখা দিল বলে কইলো যে এটা কেন ভাঙিয়া গেছে, নিজেরাই ভাঙি দিল, সব পানি ছেড়ে দিব আপনাকে, ওদি কি করবেন আপনারা? করবেনটা কি? আছে কিছু করার আছে, তো তখন পারমাণবিক বোমা ধরে ঠেকাবো, তখন পাকিস্তানের পারমাণবিক বোমা আইনা বাঁধের উপরে বসায় রাখবো, ঠিক হয়ে যাবো। হ্যাঁ, পাকিস্তান নিজের বোমা নিজেই মারতে পারে না, আর আপনারা মারবেন। সুতরাং এই যে চুক্তি, এই যে ভারতে গেল না, সৌদি আরবে গেছে, ওই দুইটা কারণে। এক, যেহেতু IMF টাকা দিতেছে না, চায়না টাকা দিবে কইয়া, চায়না কইতেছে আগে করিডোরের ঘোষণা আমরা দিয়ে দিছি, এইখানে কাম দে তাইলে পয়সা দুমু। আমেরিকা কইছে হারামজাদা তুই কি করতেছ, আমি দেখতেছি এখন পয়সা দুমু না, IMF টাকা দেয় না, তা ওই আমেরিকার ঠেলায়
কয় যে সৌদি আরবের হাত পায়ে ধরে যদি কিছু টাকা নেওয়া যায় দেই। দুর্ভাগ্য হইলে কি জানেন, সৌদি আরবে নাকি রাষ্ট্রীয় সফরে যাইতেছে, যেখানে বাদশার ছেলে যে সালমান, সে শেখ হাসিনার বাদশার বাবা মনে হয় শেখ হাসিনার ক্লাসমেট বা কিছু হবে। বাদশাহ আবার জয়ের বাদশার ছেলে প্রিন্স ও জয়ের ক্লাসমেট। আবার এরা টেনশনে আছে যে কখন ইরানের কোন বোমা কোন সাইড দিয়ে পড়তেছে। সেই সময় উনার রাষ্ট্রীয় সফরে কি ওনার কথা কওয়ার টাইম আছে? কথা বলবে হয়তো 5 মিনিট বা 10 মিনিট কথা কয়ে যে দেখো এত পকর পকর করার দরকার না, এখন পয়সা দিতে পারতাম না, তুমি যাও হজ করো, ওইখান থেকে বিশেষ ছবি তুলা ফেসবুকে আপলোড করে দাও যে ভাইয়া হজ করতেছে, ভাইয়া দেশ ও জাতির জন্য দোয়া মাঙ্গিতেছে, ভারতের পানি যাতে এমনি চলে আসে দোয়া মাংতেছে, একটা কিছু হবে। এগুলা করতেছে, এগুলো হচ্ছে যে আইওয়াশ নাটক। ভারতে যাইয়েন না আপনি ভাই, ভালো কিছু ভারতে যাওয়ার দরকার কি ভাই? ভারতের চাইল ডাইল আডা লবণ ময়দা তেল কিছু তো নিমুনা, ভারত থেকে আসা কোনো পানিও নিমুনা। আপনি কি করবেন যে ভারতের নদী দিয়া যে পানি আপনার এখানে আসে? একটা কথা আপনারা, আমি মাসুদ ভাই বলি, আমার দর্শকদের উদ্দেশ্য বলি, আমরা কি জানি ভাই, পৃথিবীর সবচেয়ে বড় ওপেন টয়লেটটা কোথায় ভাই? ফরিদ ভাই আপনিই বলেন। ভারত সবচেয়ে বড় ওপেন টয়লেট। এই টয়লেটের পানি আমাদের দেশে আমরা নিব না। না, এই টয়লেট গুলা করে কিন্তু ওই নদী নালা খাল বিলে, তো এই পানি আয় হায় হায় হিন্দু হাগামুতার পানি তোরা খাইয়া বড় হবি। কেন নিবেন ভাই? আপনার তো অজু করলে অজু থাকবে না, অজু থাকবো না, নামাজ হবে না। বাংলাদেশের উচিত নদী নালা খাল বিল সব বান মেরে না, পানি মেরা বন্ধ করে দাও। এই যে বাদের ব্যবসা যা আছে, যেমন যে ওনার এক বন্ধু আছে না শাহ আলম, কোন অঞ্চলের জানি চেয়ারম্যান ছিলেন শাহ আলম, ওনার বড় বন্ধু। এ হারামজাদা এখন নাকি 3000 কোটি টাকার টোটাল টেন্ডার বাগাইছে, হে ছাড়া আর কেউ টেন্ডার পায় না, এমন এমন চিজ বাইর করে। এখন বাইর করতেছে কি জানেন? ইউনিভার্সাল কার্ড। মানে লন্ডনে একটা অ্যাপ আছে ইউনিভার্সাল ক্রেডিট, মানে গভর্নমেন্ট বিভিন্ন মানে পোলা পাইনের বেনিফিট, বউয়ের বেনিফিট, অমুক ইউনিভার্সাল কইরা বেনিফিট দেয়, মানে যারা কাজ কাম করে না তাদের দেয়। উনি বাইর করছে এটা ইউনিভার্সাল কার্ড। ফ্রান্সে আছে একটা চিকিৎসার কার্ড, ওটা ভিটাল কার্ড, উনি দিতে পারে তার এক বাবা কার্ড, ওইটা দেখাইবেন চিকিৎসা হয়ে যাবে। এগুলা কইরা কোনো ফয়দা নাই। চুক্তি যদি না হয়, আর 2 মাস পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয় দেখেন। অলরেডি এই পর্যন্ত আজকে পর্যন্ত যে হিসাব 7.5 লাখ গার্মেন্টস শ্রমিকের বেতন চলে গেছে। আর সবচেয়ে মজার বিষয় একটা বলি ফরিদ ভাই, গতকালকে যেহেতু আপনারা সবাই জানেন যে আমার ওয়াইফ হসপিটালে ছিল, আমি ফোন দিয়ে আপনারা বললাম, বলেছেন জি, হসপিটালে থাকার কারণে সারাদিন পোলা পাইনা আমার সাথে না, হসপিটালের পাশে একটা প্রাইমার কাছে, বিশাল প্রাইমারকে আগে ঢুকলে কাপড় সব মেড ইন বাংলাদেশ পাওয়া যেত ভাই। গতকালকে সর্বপ্রথম যাইয়া দেখলাম প্রাইমারকে প্রচুর পরিমাণ কাপড় আসছে মেড ইন চায়না, যেটা আমি গত 15 বছরে দেখি নাই। সারা ইউরোপ ইংল্যান্ডের কোথাও দেখি নাই কোন প্রাইমারকে চাইনিজ কাপড় আছে, সব বাংলাদেশ, মেড ইন বাংলা, মেড ইন বাংলা, মেড ইন বাংলাদেশ। গতকালকে যাইয়া দিই যে ভাই জ্যাকেট চায়না, টি শার্ট চায়না, শার্ট চায়না। আমি এটা কিনছি, শার্ট এটা কিনছি আমি, দাম তো একই। তাইলে আমাদের গার্মেন্টস কই যাইতেছে ভাইয়ারা? সস্তা হইতে পারে। এবং এই যে আজকে প্রাইমার করছে যে ইউরোপের গরিব যাদের বলি, মানে আমরা গরিব ইউরোপে, আমরা তো পয়সা নেই কাম করে যা পাই, এই গরিবের সবচেয়ে বেশি লেটেস্ট মডেল করার জন্য প্রাইমার করছে যে সবচেয়ে সেরা, মানে আমরা কিনি। ওই যেমন আজকে পেপারে দেখলাম যে কি কয় আপনার এটা জাবেদের বাসা ক্রক করে 300 কোট পাইছে, 100 সালোয়ার কামিজ পাইছে। তো এটা পরে আমার বউ কইতেছে, কইছে কি গো তোমারও তো কোট, অনেক কোট আছে যেগুলো পরো না, মানে 100-150 উপরে আমারও কোট আছে বাসায়, পরি না। ওই ইমিগ্রেশনে কাজ করার জন্য আমরা কালা কোট কিনতাম, 5 পাউন্ড 7 পাউন্ডে কিনতাম। আচ্ছা ভালো লাগে না, ধর এটা ভালো, আর একটা লইয়া লই। কোনোদিন ভুলে গেছি ওই দোকান থেকে কিনা লইয়া ফেরে ঢুকে গেছি। ইন্টারেস্টিং। আমার কাছে আছে 150 সালোয়ার কামিজ, আমার বউয়ের কাছে আছে। এবং ওই আমার কইতেছে তোমার টি শার্ট যদি কনে গেঞ্জি আর শার্ট, তাহলে তো মনে হয় বাংলাদেশ ফেল, কারণ এমন এমন গেঞ্জি আছে 20 বছর আগে কিনছি, আমি কোনোদিন পরিও নাই, দাগ পড়ে গেছে এখানে ভাজে থাকতে থাকতে। এগুলো হচ্ছে খবর বাংলাদেশে। কি যে হবে দেখতে থাকেন।
তারেক ভাইয়া সৌদি গেছে, হজ করতে দেন, ওখান থেকে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, আল্লাহ আল্লাহ করেন, ভাইয়া ওখানে থাকা অবস্থায় যাতে ইরান কোনো বোমা বা ড্রোন ওখানে মাইরা না দেয়, তাহলে কিন্তু বরবাদ। না মারলে সমস্যা হবো না, কারণ পাকিস্তান ফিরাবো কি তো। রাশেদ হায়দার ভাই, রাশেদ হায়দার, আমি ফরিদ ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, কিন্তু ফরিদ ভাই তো ওই ডিভাইস বোধহয় অন্য কোন ডিভাইসের ডিভাইসে প্রবলেম, ঢুকছিলেন, নেটে প্রবলেম এখন আছে, ডিভাইস ঠিক আছে। গজব নাজিল হয়ে গেছে পুরো ফরুক গজব। না না, ভাইকে ডিভাইসের তাড়াতাড়ি প্রবলেমই সুযোগ ছিল, দেন, আবার কিছু ওটা হওয়ার ডিভাইস আগে। প্রবলেম ছিল। এখন তো একদম ক্লিয়ার এইচডি কোয়ালিটির ছবি দেখা যায় আপনার। জি জি, আমি ডিভাইস চেঞ্জ যেটা বলছিলাম, রাশেদ হায়দার ভাই কিন্তু ওনার মতো করে বিশাল ফিরিস্তি টেনেছেন। আমি এত লম্বা করে আমার দরকার নাই, খুব সংক্ষেপে এই ব্যাপারটা, বিশেষ করে আমি আপনাকে, আপনি শুনেছেন কিনা আমার প্রশ্নটা আমি জানি না, গঙ্গা তিস্তার চুক্তির কি হবে? আপনি যেভাবে আমার প্রাইম মিনিস্টারকে সারা পৃথিবী উজাড় করে দিলেন শুধু এক্সেপ্ট ভারত, তাহলে ভারত মানে কি, ভারতকে আমরা শত্রু বানাবো এটাই তো, নাকি শত্রু হয়ে গেছে, নাকি হতে চলেছে? তাহলে ভারতের সাথে আমার স্বার্থ সংশ্লিষ্ট অনেক ব্যাপার তো রয়েছে, সে তো আমার প্রতিবেশী না। সে লাউড স্পিকারে গান ছাড়লে আমার ঘুমের ডিস্টার্ব হয়, সে আমার প্রতিবেশী, তার সাথে আমার শুরু থাকতে হবে, ভাইয়া একটু আস্তে করে দাও, আমি ডিউটি করে আসছি, একটু ঘুমাতে হবে, ম্যানেজ করে নিতে হবে, তাই না? তো গঙ্গা তিস্তা চুক্তির কি হবে? তিস্তা ব্যারেজে যেটা চায়না করে দিবে, সেখানে কত হাজার হাজার কোটি টাকার চায়না বিনিয়োগ করার জন্য অলরেডি বসে আছে। তো এইখানে যদি এই ব্যারেজ হয়, এত টাকা বিনিয়োগ হয়, সেখানে আমার পানি যদি না আসে, ভারত যদি সেখানে আমার শত্রু হয়, সে তো আমাকে আটকাবে, পানি দিয়ে আটকাবে, বলে না ওদের ভাতে মারবো পানিতে মারবো, বঙ্গবন্ধু বলছিল না? এখন যদি আবার আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাহলে আমার মানে আমরা সেটাকে কিভাবে কভারেজ দেব? বললেন রাশেদ হায়দার ভাই, আমাদের প্রাইম মিনিস্টার গেলেন সৌদি আরব, কি জাকাতের টাকা, সৌদি আরবের জাকাতের টাকা দিয়ে কি দেশ চলবে? আমার বিনিয়োগ আসবে কোত্থেকে? জি ফরিদ ভাই, আমি পানির বিষয়টা জি 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 বলতেছি, জামাতের আমি তাকেই বলি, জামাতের এক নেতা বলেই রাখছে তো, তাহের নাকি ফাহের, সে তো বলছে বাংলাদেশকে জাকাতাই না খাওয়াবে, তো সমস্যা কি? নাম্বার ওয়ান। এবার আসি পানিতে। মানে আপনি যত দৌড়াদৌড়ি করেন, যত ঘরই আপনি লেপেন, আপনার দুয়ারে যদি কালি থাকে, সারা ঘর যতই লেপেন, মানুষ কিন্তু ওইটা দেখবে না। তা আপনি এই যে চাইনা যাইতেছেন, সৌদি আরব যাইতেছেন, দোয়া করি কয়দিন পরে আমেরিকাও যাবেন, আরো দোয়া করি রাশিয়াতেও যান, আরো দোয়া করি আপনি ফ্রান্স, ইউরোপ, এই যে হায়দ্রাবাদ প্রতিবেশীর সাথে দেখা করে, ইউনিসের সাথে দেখা করে আসুক। লন্ডন গেছিল, দরকার লন্ডন আবার যাক, কোনো সমস্যা নেই। লন্ডন অবশ্য যাবে না, কারণ জানে লন্ডন গেলে যদি আবার ফিরে না আসে, ওই ভয় হনে যাবে না। তো অন্যান্য সারা দুনিয়া যতই আপনি ঘুরেন, আমাদের জামাল ভুইয়া ভাষায় খাঁটি একটা গল্প আছে যে পড়শির সাথে না ফষ্টি খাটে না। আপনি দেখেন না যে বাংলাদেশে এইটুকু একটা রাষ্ট্র, একটা ডিমের সমান, একটা মুরগির ডিমের সমান, ভারত হলো একটা মুরগি, বাংলাদেশ হলো ডিমের সমান, মুরগির ডিম, সে ডিমেই এত জ্বালাইতেছে ভারত কিছু বলতে পারতেছে? এইখানকার হাঁপানি রুগী, এইখানকার যক্ষার রুগী, রিক্সাওয়ালা, লিল্লাঘর মৌলবী, হাড়ুভাঙ্গা মেজর, সব মিলে ভারত দখল করে, ভারত কিছু বলতে পারতেছে? কেন পারতেছে না জানেন? পড়শির সাথে ফষ্টি কাটে না। এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে কি করতো? সোজা করে ফেলাইতো। তো পড়শির সাথে ফষ্টি যদি বড় প্রতিবেশী যদি ছোট প্রতিবেশীর ফষ্টির সাথে না পারে, তাহলে ছোট প্রতিবেশী বড় প্রতিবেশীর সাথে পারবে? আপনি ওই যে আমার উত্তরটা আপনিই দিয়ে দিয়েছেন আপনার শেষের দিকে, প্রশ্ন শেষের দিকে। আপনি এত ব্যারেজ বানাবেন, হ্যান করেন গাতেন, আরে ভাই আপনার তো আসল জিনিসই নাই, আপনার তো কাঁচামালই নাই, আপনার তো পানি নাই, আপনি বাতরা দিবেন, ওই বাতরাই তো আপনার লস। অর্থাৎ আপনি গোডাউন বানায় রাখলেন, আপনার গোডাউনে মাল যাবে না, লাভ কি ভাই? আপনি রাস্তা বানাইলেন, গাড়ি নাই, অথবা গাড়ি বানাইলেন, রাস্তা নাই, লাভ কি? কোনো ফায়দা আছে? আবার পদ্মা ব্যারেজের একনেকে পদ্মা ব্যারেজ পাস হয়ে গেছে, 35,000 কোটি, টোটাল বাজেট হবে 50,000 কোটি প্লাস। যাই হোক, 50,000 কোটি আবার 70,000, বাংলাদেশে তো কোনো বাজেট এখানে থাকবে না। যদি আল্লাহর গজবে এই সরকার আরো 1 বছর টিকে, তাহলে ওই 50,000 জায়গায় 60, 70, 80,000, 1 লাখ কোটি টাকা হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তো ওইটা দেখতেছি না আমি, মানে আসল ঘরের ফসল নাই, ঢেকির ঘরে চান্দুয়া। আপনার নিজের ঘরে খাটের খবর নাই, নিজের ঘরের সিলিং এর খবর নাই,
নিজের ঘরের ওয়ালের প্লাস্টারের খবর নাই, আপনি ঢেকির ঘরে চান্দা টানাইতে গেলে হবে? এই দেশের মানুষের চাকরি নাই, এই দেশের মানুষের ব্যবসা নাই, এই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে যার পর নাই খারাপ। তাহলে আপনি সেইখানে কি আপনি ব্যারেজ বানাইলেন না কি বানাইলেন? ব্যারেজ ধুয়ে দিয়ে পানি খাবেন আপনি? আপনি এক নেককে দেন আর টেক নেককে দেন, কি কাজ মানুষের এই দেশে? আপনি এই যে কেবল একটা লাইভ উদাহরণ শুনলেন যে যেখানে তারা কোনোদিন বাংলাদেশি কাপড় ছাড়া দেখে, সেখানে এখন চাইনিজ কাপড়। আপনি রপ্তানি নাই, আপনি কি করে খাবেন? এই দেশটার যদি রপ্তানি না হয়, আপনি আমদানি করবেন, টাকা পাবেন কোথায়? সৌদি আরব ধরে নিলাম, এই পর হাতে পায়ে ধরা পর কিছু নিয়ে আসলো, কয়দিন চলবেন? চলতে পারবেন এইভাবে? একটা টাকা এই দেশে বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ তো নাই, এই ব্যাপারে তো আলাপই নাই। এই দেশে দেশীয় বিনিয়োগ নাই। আপনি আমাকে বলেন কোন বিএনপির নেতা, কোন আওয়ামী লীগের নেতা, কোন আওয়ামী লীগ সমর্থিত বিএনপি সমর্থিত ব্যক্তি এই বাংলাদেশে বিনিয়োগ করেছে, দেশি বিনিয়োগ? আপনি বলেন তো। বরং আমরা দেখলাম বাংলাদেশের একজন অস্ট্রেলিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান, সে 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে মোদির ভারতে। বাংলাদেশে তো 4,000 কোটি টাকা বিনিয়োগ করতে শুনলাম না। তো যেই দেশের না দেশি বিনিয়োগ আছে না বিদেশি বিনিয়োগ আছে, সেখানে বাদ চাঁদ পর্যন্ত নিয়ে যান, আপনি ওই বাদ উঠাইতে 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 আকাশের চাঁদ পর্যন্ত ঠেকান, তাতে কার কি যায় আসে? কার লাভ আছে? লাভের মধ্যে এটুকু হবে, ওই যে একজন বলেছে যে রেলের কোনো কিছু না করতে 313 কোটি টাকা মায়ের ভোগে চলে গেছে। আরে ভাই, এখনো যে বাংলাদেশের রেল লাইন আছে, এটাই তো আমার কপাল। আর একটা উদাহরণ দেই, বিএনপি ক্ষমতায় আসলে রেল লাইন হাওয়া হয়, আমাদের এলাকা থেকে দেখছি, নিজের চোখে দেখছি এগুলো, রেল লাইনই খাই ফেলে। তো দেখেন অন্তত কপাল ভালো যে রেল লাইনটা খাই ফেলে নাই। এইটা দেখেন, টাকা খাইছে তো টাকা খাবেই, আর 17 বছর ভুখা নাঙ্গা, এরা তো খাবেই। এই এদের খাওয়ার সুযোগ আর ডিসেম্বর পর্যন্ত, যত খাইতে পারে কি করবে আর? না আছে দেশি বিনিয়োগ, না আছে বিদেশি বিনিয়োগ, এখন তো সরকারের টাকাই খাবে, তাছাড়া তোর উপায় নাই, জনগণের টাকাই খাবে, ছাড়া তোর উপায় নাই। তো আপনি যেটা বললেন, এই ব্যারেজ বলেন আর যাই বলেন, বরং ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে আরো শক্ত অ্যাকশনে থাকবে, এখনো তো ভারত কোনো সরাসরি অ্যাকশনে যায় নাই, ভারত তখন এখন তো ইনডাইরেক্ট আসতেছে, তাও ইনডাইরেক্ট কয়টা পদ্ধতি নিয়েছে সে এখন ব্যস্ত আছে পাকিস্তানকে টুকরা করবে। ভারতের ভিতরে কিছু লোক আছে, ভারত তেরে টিকরো হোঙ্গা ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান দিত, বাংলাদেশের লোক ভারত খায়া ফেলাবে গিলে। তো ওই দিক দিয়ে ভারত আস্তে আস্তে পাকিস্তান, কেউ কেউ গজওয়াতুল হিন্দ করতে চায়, মার্শাল ওইদিকে ভারত গজওয়াতুল পাকিস্তান করে ফেলছে। তো ভারত তো তার ওইদিকে চিন্তা নিয়ে ব্যস্ত আছে। এখন দেখেন আর কিছুদিন যাক, যাওয়ার পরে দেখেন এগুলো চুক্তি আরো করতে বলেন, আরো ঘাঁটি দিতে বলেন, আরো করিডোর দিতে বলেন, আবারও বলি পশ্চির সাথে ফষ্টি খাটবে না। সে আমাদের ভাতেও মারতে পারবে ভারত, পানিতেও মারতে পারবে, পানি দিয়েও মারতে পারবে, পানি না দিয়েও মারতে পারবে। এটা জিনিস মনে রাখেন, ভারতের সাথে ফষ্টি খাটবে না। জি, ধন্যবাদ। ফরিদ ফরিদ ভাই, ভাই, পানি ফরিদ দিয়ে ভাই, মারবে মানে এই যে হাগামুতার পানিগুলা দিয়া? জি 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 নোংরা দুই পানি একটা দিয়ে? কমেন্ট একটু নেই ফরিদ ভাই, Sure. আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের সময়ও শেষ। দুই জি, একটা প্রশ্ন নেই, সংক্ষেপে 1-2 মিনিট করে যদি আমরা একটু আলোচনা করি আর কি। জি। সেটা হচ্ছে যে ভারত, চীন ও রাশিয়া এক এক মঞ্চে যাচ্ছে, একজন মন্তব্য করেছেন। আরেকজন মন্তব্য করেছেন, ভারত, চীন, রাশিয়া একজোট হবে মনে হচ্ছে, কারণ আমেরিকা এখানে ঝেঁকে বসলে ভারত চীনের সমস্যা। সমস্যা, হ্যাঁ, এই ঠিকই দুটো বলেছেন। প্রশ্নকে একসাথ করে যদি মন্তব্য করেন ফরিদ ভাই, উনি রাশেদ ঠিকই হায়দার বলেছেন। ভাইও করবেন একই সাথে, জি, জি, ঠিক জি। আছে? হ্যাঁ, হ্যাঁ, ভারত, চায়না এবং রাশিয়া, ভারত আর রাশিয়া তো পরীক্ষিত বন্ধু একে অপরের। ভারতের সাথে তার রাশিয়ার সামরিক চুক্তি রয়েছে, এই মুহূর্তে 5,000 রাশিয়ান সৈন্য ভারতের ভিতরে অবস্থান করতেছে, তাদের দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি, এবং তারা পরস্পরের পরীক্ষিত বন্ধু। ভারতের যে কোনো বিপদে রাশিয়া দাঁড়িয়েছে, যে কোনো বিপদে। আবার চায়না এখন ভয় পাচ্ছে যে যদি কোনো কারণে, যেটা আমাদের দর্শকেরাই আমাদের কথাগুলো বলে ফেলেছেন, ওগুলো আমাদেরও কথা, আমরা তো মহাপণ্ডিত এখানে, দর্শকেরাও বোঝা, আমাদের এখানে অনেক বিজ্ঞ দর্শক থাকেন, তাদের সাথে আমরা একমত। এখানে তাদের ভারত, রাশিয়া, চায়না তাদের নিজের স্বার্থে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। তাদের ভিতরে যে বিরোধ নাই তা বলছি না, ভারত, রাশিয়া, চায়নার ভিতরেও বিচ্ছিন্ন কিছু বিরোধ রয়েছে। আমি আগেই তো বলেছি, ভারতের গোয়েন্দা সংস্থা, রাশিয়ার গোয়েন্দা সংস্থার রিপোর্টে চায়নাকে 1 নম্বর শত্রু দেখানো হয়েছে। তারপরেও আঞ্চলিক স্বার্থের কল্যাণে, যেমন মনে করেন যে জামালপুর, ময়মনসিংহ এক হয়ে যায় নিজেদের স্বার্থে, আপনি রাজশাহীতে যদি পেটান বা ঢাকাতে গিয়ে যদি পেটান, তাহলে তো টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এক হয়ে যাবে। বিষয়টা এরকম, জামালপুরের সাথে টাঙ্গাইলের বিরোধ আছে, টাঙ্গাইলের সাথে জামালপুরের বিরোধ আছে, আবার টাঙ্গাইল আর জামালপুরের সাথে ময়মনসিংহেরও বিরোধ আছে। কিন্তু যখন আপনি আমাদের ময়মনসিংহ বলে পিটাবেন, তখন তো আমরা সবাই এক হয়ে যাবো।
আমরা তখন ঢাকা দখল করব, আমরা সব ফালালা, ডিনার, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা থেকে আমরা কমলাপুর স্টেশন দখল করব। এমনি কভার গার্ড লোকের তো অভ্যাসই আছে, তারা মাঝে মাঝে এসে কমলাপুর স্টেশন দখল করে ফেলে। তা আমরা তো তখন আমরা আসবো, আমাদের যখন আমরা গুতাবেন, আমাদের মধ্যে বিরোধ আছে কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তো তারাও এরকম মানে আঞ্চলিক স্বার্থে এক হয়ে যাবে, ওরকম ভারত, চায়না, রাশিয়া ঐক্যবদ্ধ হবে আমেরিকার ঠেকানো, এটা স্বাভাবিক। আর এটা ঐক্যবদ্ধ হয়ে গেলে এই দেশের, এই উপমহাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু সত্য। আবার এই 3 দেশ যদি তারা ভেতরে ভেতরে কোনো ঐক্য করে, এই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পাকিস্তান ভাঙতেছে, ইরানের সাথেও লেগে যাবে, পাকিস্তান ইরানের সাথে লাগার 1 মাসের মধ্যে দেখবেন পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে। তো এই গেমগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। এইখানে চায়না আর বাংলাদেশ সম্পর্ক বলি, বরং শেখ হাসিনা আসলে এখানে ভারতেরও প্রজেক্ট চলে, এখানে চায়নারও প্রজেক্ট চলে, রাশিয়ারও প্রজেক্ট চলে। মানে ভারতই হচ্ছে, মানে আওয়ামী লীগ সরকারই হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটা প্রকৃত প্ল্যাটফর্ম। মানে আপনি খেয়াল করেন, বিএনপি কে যারা ক্ষমতায় আছে, ব্যবসা হচ্ছে না, লোকাল ব্যবসা হচ্ছে না, আন্তর্জাতিক ব্যবসা, কিছু হচ্ছে না। তো তাহলে ব্যবসায়ী যদি না চলে, সরকার ধুয়ে দেয়, আপনি পানি খাবেন। পোলার আপনি বিয়ে করাইলেন, পোলার বইয়ের বাচ্চা হয় না, তো আরেকটা আমরা পোলার হাঙ্গা করাবেন, এটাই স্বাভাবিক মানে আমাদের দেশের প্রেক্ষাপটে। বা মেয়ারে বিয়ে দিলেন, দেখলেন যে জামাই বন্ধা, মানে জানতে পারলেন কোনোভাবে, ওই যত ভালো পাপি থাকে আস্তে করে একদিন মেয়ে সরাই নিয়ে চলে যাবে, যত ভালো জামাই হোক, দেখতে যত সুন্দর থাকুক, এটাই স্বাভাবিক। তো আপনি যে উদ্দেশ্যে এটা করেছেন, যে উদ্দেশ্যে এই দেশে এত কিছু ঘটানো হয়েছে, ব্যবসায়ী যদি না হয়, তো এই সরকার দিয়ে আপনি ধুয়ে পানি খাবেন। একমাত্র যেমন এই যে যখন তারেক রহমান থাকবে, এখানে জঙ্গিবাদী সমস্যা থাকবে, ব্যবসা হবে না, তাহলে একসাথে 2টা সমস্যা। কিন্তু যখন অন্তত শেখ হাসিনা সরকার থাকে, জঙ্গিবাদীরাও ভয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়, তো তাহলে মানুষ তো এটাই যাবে। চায়না দেখবে কি রে ভাই, ভারত শেখ হাসিনা ছিল, আমার ব্যবসা তখন হয়েছে, এখন বাংলাদেশ থাকতে আমার ব্যবসা হয় না, তখন কি করবে? তো সঙ্গত কারণেই এই তাদের চুক্তি 3 দেশের ঐক্য হয়, এটা প্রভাব পড়বে বাংলাদেশে। শেখ হাসিনার জন্য কি, এটা শেখ হাসিনার জন্য পজিটিভ হবে। জি, ধন্যবাদ। জি, রাশেদ হায়দার ভাই, এই বিষয়ে কি কোনো কমেন্ট আছে? না, সব ফরিদ ভাই জি, যা বলছে তার সাথে আমি পূর্ণাঙ্গ একমত। জি জি, আরেকটা কমেন্ট নেই, আমরা ছেড়ে দিব। তো বাংলাদেশ পড়েছে ফাটা বাঁশের চিপায়, হায় আল্লাহ খালেদ। রাশেদ হায়দার ভাই, এটা আপনি কমেন্ট করুন, বাংলাদেশ আসলে কি ফাটা বাঁশের চিপায় পড়েছে? ফরিদ ভাইয়ের অ্যানালাইসিস থেকেই কিছুটা এমনটা বোঝা যাচ্ছে মনে হয়। ফরিদ ভাই বলছিলেন দর্শকরা বুঝে, দর্শকরা আমাদের চেয়ে কম বুঝে না, কম বুঝলে তো আর দর্শকরা এসে এই ধরনের এই কি বলে বক বক শুনতো না। বক বক শোনা মানুষরা তো, ওনারা তো গিয়ে ড্যান্স দেখতো, গান শুনতো, একটা নাটক দেখতো, কিন্তু এটা শুনে মানে কি, মানে হচ্ছে তিনি এগুলো বুঝেন, এই বিষয়গুলো বুঝেন, কমেন্ট করে আমাদের সাথে শেয়ার হন অবশ্যই। আবার যারা বুঝে না, তারা এসে ফুট করে একটা গালি দিয়া কেটে পড়ে, অথবা কিছুক্ষণ বসে থাকে আরেকটা গালি দেওয়ার জন্য। তবে এদের সংখ্যা খুবই কম, নগণ্য। ধরুন যদি আজকের আলোচনায় যদি আমার 500 কমেন্ট হয়ে থাকে, তাহলে 2টো কমেন্ট আছে ওই যে গালি দিছে, ওরা ভুল ক্রমে ঢুকে পড়েছে এখানে, ওইটাই। তো রাশেদ হায়দার ভাই, বাংলাদেশ পড়েছে ফাটা বাঁশের চিপায়, হায় আল্লাহ খালেদ, এটা একটু কমেন্ট করবেন 1 কি 2 মিনিট। ঘটনা হয়েছে কি, ওই একটা সঙ্গীত প্রোগ্রাম চলতেছিল, তো শিল্পী উঠছে, উনি খুব নাম করা শিল্পী, পৃথিবীর বিখ্যাত শিল্পী। তো উনি গান শুরু করছেন প্রথমে যে প্রেমের মরা জলে ডুবে না। ওই সময় ওই জায়গায়, যে জায়গায় প্রোগ্রাম হইতে, ওইখানকার থানার ওসি হে দাঁড়াইছিল, হে শুনলো প্রেমের মরা জলে ডুবে না, হে কোনো কথাবার্তা না কইয়া স্টেজে উইটা শিল্পীরে মাইর। শিল্পী কইতে কেন মারলেন স্যার, আমি তো ওয়ার্ল্ডের বিখ্যাত শিল্পী। কয় হারামজাদা, তোর এই প্রেমের মরা কত বড় ডেড বডি, ডেড ফাইরে দিলে সব ডেড বডি ডুবে যায়, আর তুই কইছে প্রেমের মরা জলে ডুবে না। কয় ঠিক আছে স্যার, তাহলে এই গান বাদ, আমি আরেক গান গাই। কয় যে হ্যাঁ গা। এইবার হে কইলো ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভাই এইবার এই পুলিশ তো আবার মাইর। কয় স্যার আবার কেন মারেন স্যার, এইবার তো অন্য গান গাইছি। কয় হারামজাদা, তোর যদি চাবি ভেঙে যায় তাহলে তালা খুলবো কে রে আলা। বাংলাদেশের অবস্থাটা ঠিক ওই রকম হইছে, এমন প্রেমে পড়ছে ভাই, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, গলার এখানে। ইরান রে যেমন ওই যে আমেরিকা যেমন মনে করছিল যে ওই রাষ্ট্রপতি তুলে নিয়ে গেছে, দেশ আমার ভেনিজুয়েলা, ইরানে বোমা হামলা করে মনে করছে যে খোমেনি মরে গেলে তো হাদিয়া আয়াতুল্লাহ শেষ। এখন এটা যে ইরান যে গলার কাটা হয়ে গেছে, এইটা বুঝে নাই, ঠিক বাংলাদেশের অবস্থা এটা।
কাটা এমন জায়গায় বিচ্ছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, কিছুই করতে পারতেছে না, অপারেশন করেও লাভ হইতো না। সব এখন উপরওয়ালার হাতে, আল্লাহ আল্লাহ করতে থাকেন, দেখেন উনি কি করে, কি জি দেয় আর কি। জি, আরেকটা কমেন্ট দেখি। কমেন্ট করলেন, নমস্কার শেখ ফরিদ সাহেব, চিকেন নেক এলাকায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এলাকায় পরিদর্শন করেছে এবং মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ। এই বিষয়ে কিছু এই বিষয়ে আসলে শুরুতে বলা হয়েছিল, এ বিষয়ে আমরা একদম শুরুই করেছিলাম এ বিষয় দিয়ে। দর্শক, আপনি হয়তো ওই সময় ছিলেন না, আপনি পরে ঢুকেছেন, আশা করি লাইভে। জি, তারপরে 30 সেকেন্ড। জি 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 জি, দর্শক যেহেতু বলেছে, সুপ্রিয় দর্শক, আমরা শুরুতে এটা নিয়ে কথা বলেছি। এই ভারতের যিনি গৃহমন্ত্রী, তিনি আসলে পশ্চিমবঙ্গে এসে বা চিকেন নেকের এরিয়ায় গিয়ে সেখানে তিনি যে থ্রেটটা করেছেন, এই ভূমি তো কারো বাপের না, অর্থাৎ সোজা কথাই বলছে, তোর বাপের সম্পত্তি এখানে আসবি। বিষয়টা এরকম জামালের ভাষায় বলছে, তোর বাপের সম্পত্তি পাইছে, আর আমি এইরকম বক্তব্য আর কি, যে আমার বাপের জমি তুই কথা বল, এরকম কথা বলছে। তিনি আসলে থ্রেট করেছেন যারা বাংলাদেশের এই মুহূর্তে মুসলেকা সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, তাদেরকে তিনি সরাসরি থ্রেট করেছেন। কারণ বাংলাদেশকে থ্রেট করার তার কিছুই নাই। কারণ তিনি, ভারত যখন বাংলাদেশকে থ্রেট করবে, থ্রেটই করবে না, সে সরাসরি তখন তার মতো করে কাজ করে যাবে। কিন্তু ভারত তো বোকা না, সে পথের কচু, পশ্চা দেশে ডলবে না, ওই ঝুঁকি সে নিবে না। ভারত তার মতো কাজ করে যাবে। এই যে দেখেন না, এইখানে বাংলাদেশে আসছিল, কত মচমচায় বাংলাদেশকে গিলে খাবে, কিন্তু পাকিস্তান গিলে খাইতে গিয়ে দেখলো পাকিস্তান ভেঙে যাচ্ছে। তো এইটাই হলো ভারতের খেলা, ভারতের রাজনীতি। বড় ওই যে হাডুডু খেলার মতো, যে আপনি একদিকে দেখাবেন, আরেকদিকে গিয়ে ধরবেন, ম্যাজিশিয়ানের মতো, একটা দেখাবে আরেকটা শোনাবে, একটা চাবেন আরেকটা বানাই দিবে, কিন্তু আপনি যা চাবেন তা কিন্তু দিবে না। সে বহু কিছু বানাবে, কিন্তু আপনি যা মনে মনে চান তা কিন্তু না, সে তার মতো করে দেয়। ম্যাজিশিয়ান এত কিছু বানায়, ওটা কিন্তু তার আগে থেকে রেকর্ড করা থাকে, মানে তার কাছে আছে কি কি বানাবে, আপনি চাইলে তো আর দিবে না। তো এরা এই খেলাটা এখানে খেলতেছে। অমিত শাহ এখানে সরাসরি, ভারতের গৃহমন্ত্রী সরাসরি বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং বাংলাদেশের উগ্রবাদী শক্তি এবং বাংলাদেশ সরকারকে যারা পৃষ্ঠপোষকতা করতেছে, তাদের সরাসরি তিনি হুমকি দিয়েছেন, এবং সেই হুমকিটা যাদের কানে পৌঁছা, তাদের কানে পানি চলে গেছে। জি, আর শেষ ইয়েটা রাশেদ হায়দার ভাইকে একটা কমেন্ট করেছেন একজন, বলছেন, রাশেদ ভাই, মানুষের কাছে চাল ডাল কেনার মতো টাকা নেই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, কি করব? মানে দেশের অর্থনীতির একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে এই কমেন্টে। রাশেদ হায়দার ভাই, দুই মিনিট। জি, ভাই, চাউল ডাল কেনার টাকা নাই বা ব্যবসা বাণিজ্য নেই, এটা আপনারা যা বলেছেন এটা সত্য 1000%। কারণ অনেক রিক্সা ড্রাইভার, অনেক ট্যাক্সি ড্রাইভার বলতেছে যে আগে আমরা যেখানে 1000 টাকা কামাইতাম, সেইখানে আমরা 500 টাকা খরচ বরচ দিয়ে 500 টাকা ঘরে নিতে পারতাম, সেইখানে এখন আমরা 500 টাকায় কামাইতে পারতেছি না। তো আমরা খরচ দিব কোথা থেকে, চালাবো কোথায়? এবং আমি মনে হয় এর আগেও একদিন বলছিলাম যে আমার বাসায় আমার বাবাকে এবং আমরা গেলে টেলে আমাদের পরিবারের রান্নাবান্না যে মহিলাটি করতেন, ওনার সাথে এখনো মাঝে মধ্যে আমরা ফোনে কথা বলি, জিজ্ঞেস করে উনি আমরা কেমন আছি সবাই। ওনার এখনো কাজ নাই, আজকে 2 বছর, মানে 2 বছর আগে সর্বশেষ আমার বাসা থেকে বের হয়ে আসার পর থেকে ওনাদেরও এখন কাজ দেয়। তুমি বলতে যাবে আমি কি কাজ করব, আমার 2টা মেয়ে গার্মেন্টস লাগে, তারাও ঘরে বসে গেছে। মানুষের অবস্থাটা এরকম। সুতরাং পৃথিবীর কোন দেশ ব্যবসা বাণিজ্য যাই করবে করুক, সরকার কি স্বৈরাচার না সরকার ঐরাচার সেটা দেখে না, দেখে যে এই সরকার কতদিন স্টেবল করবে, কতদিন থাকতে পারবে। আপনি যখন দেখেন, আপনি যদি দেখেন যে একটা ব্যাংকে আপনি 10 টাকা রাখবেন, আপনি যদি দেখেন যে এই ব্যাংক কালকেই মনে হয় শালা ফুটে যাবে, আপনি টাকা রাখবেন না। আর আপনি দেখেন যে এই ব্যাংকে কোনো লাভই হয় না, কিন্তু শালা এই মনে আরো 100 বছর বাইচা যাবে, তারে কিন্তু 10 টাকা রাখবেন এখানে। রাইট। সুতরাং ব্যবসা বাণিজ্যটা হয় স্টেবল গভর্নমেন্টের উপরে। যেই ইনভেস্ট করবে সে চিন্তা করে আমার এই লাভ সহ সুদ তুলে আনতে পারবো কিনা। কেউ চায় না যে আমি $2 বিলিয়ন ডাইলা দিলাম আর কালকে আরেক সরকার আইলো আর একদম ওই যে এখন চায়না যেমন বাইজা গেছে পাইকাদের লগে, ওইদিকে নাই বেলুস, এদিকে নাই পিওকে, সব শেষ হয়ে কয় যে হায় হায়। ওই যে একটা আমরা বিহারিদেরকে একটা কথা বলতো, বিহারি মানে যারা শিয়া, তাদের বলতাম যে আকে ফাঁসে জান আছে কে হাই হোসেন হাই হোসেন। মানে কাহিনী কি জানো, ওই যে আইসা পয়সা ডাইল্লা যদি ফাইসা জায়গা, তখন তো আর হাই হোসেন করে কোনো লাভ নাই। ওরা যেমন যে হোসেনের মারতে যাইয়া ওখানে কইছে যে আকে ফাঁসে জান আছে কে হাই হোসেন হাই হোসেন, ওই রকমই অবস্থা। এই জন্যই অবস্থা। তবে যদি এই যে মুসলেকা সরকার বলেন আর আপনার ভাবির সরকার বলেন, এই সরকার আরো বেশি দিন থাকলে
আল্লাহর রহমতে আর যা হবে হোক, আমরা 50-50-তে পৌঁছাই যাব। এক সময় 50-50 বলতে ইরান ছিল শাহর আমলে, শাহর আমলে ইরানে ছিল 50% টুপিওয়ালা আর 50% যেটাকে বাংলা ভাষায় পতিতা বলেন। ইরান পতিতা ভিত্তিতে সেরা ছিল। আমরা ব্যাংককের মতো হয়ে যেতে পারি আর বছর খানিকের ভিতরে, এছাড়া কোনো উপায় নেই। আর আপনাদের যারা আব্বা, কালকে একটা রিপোর্টে বললাম এইডসের নাকি, এইডস রোগী পৃথিবীতে যা আক্রান্ত তার মধ্যে 40% পাকিস্তানে, মানে পাকিস্তানে এইডস এর রোগী। সারা পৃথিবীর 40% এইডস এর রোগী পাকিস্তানে। সেটা থেকে আমরাও আর বেশি দূরে যাইতে পারবো না বলে মনে হয় আর কি, যদি আর অল্প কয়েকদিন চলতে থাকে। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাইকে একজন একটা কমেন্ট করেছে, এটা শেষ কমেন্ট, আর কোনো কমেন্ট আপাতত আজকে আর নেব না, আমাদের অনেক সময় হয়ে গেছে। তিনি বলছেন, এটা বাংলাদেশের কমেন্ট, ফরিদ ভাই, আওয়ামী লীগের 40% মানুষ ভারতে কি জামাতের আদর্শ ধারণ করে, আপনি কি তাই মনে করেন? আপনার পার্সেন্টেজ নিয়ে আমার দ্বিমত আছে, কিন্তু আপনার কথাটা একেবারে মিথ্যা নয়। পার্সেন্টেজটা হয়তো আমার হিসেবে 20 বা 25 হতে পারে বা 15 হতে পারে, কিন্তু আপনি যেটা বলেছেন একেবারে মিথ্যা কথা না। এই দেশের অনেক আওয়ামী লীগের লোক আছে যারা আওয়ামী লীগের 4 মূলনীতির সাথে একমত নয়। এটা অপ্রিয় হলেও সত্য কথা, আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি 4 মূলনীতি জানেই না। জি জি, জানেই না, 4 মূলনীতি জানেই না, এরকম আছে অন্তত 80% আওয়ামী লীগই 4 মূলনীতি জানেই না। আমি বেশি, উনি তো 40% বলছে, আমার কাছে 80%ই মনে হয়। জি ফরিদ, না ওটা জানে না, তার পার্সেন্ট 80%, কিন্তু আসলেই জানে, এটা সত্য। আমি অনেককে জিজ্ঞেস, এমনকি শিক্ষিতদের জিজ্ঞাসা করেছি, তারা 4 মূলনীতি জানে না। আমি নিজেই অনেকের জিজ্ঞেস, এটা দুর্ভাগ্য আমাদের। সেই জন্যই বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীলতা, যেটা ছাত্রলীগের স্লোগান আছে শিক্ষা শান্তি প্রগতি, সেইখানে প্রগতি আর শান্তি চলে গেছে এই কারণেই, কারণ তারা এই শিক্ষাটা ভুলে গেছে। তবে আশা করি পরিবর্তন হবে, কারণ তারা তো এই 2024-এর 5ই আগস্টে দেখেছে তাদের কারা এই দেশ থেকে তাদের উচ্ছেদ করেছে, তারা তো দেখেছে। আশা করি তারা সতর্ক হবে, না হলে তারা আবারও সে আগের মতোই হবে। তো আপনার সাথে প্রিয় দর্শক, আপনার মূল যে দাবি সেটার সাথে একমত, পার্সেন্টেজ নিয়ে কিছু ব্যতিক্রম আছে আমার। জি ধন্যবাদ।